সাহেবের ভয়ঙ্কর রূপ শুধু মিষ্টি আপুর মুখে শুনেছিলাম। এই 3 মাসে আমি তা দেখিনি। ভেবেছিলাম মিষ্টি আপু বাড়িয়ে বলেছে, সাহেব হয়তো খিটমিটে মেজাজের, অল্পতেই বিরক্ত হন, কিন্তু আমার ধারণাকে সম্পূর্ণ ভুল করে দিলেন তিনি। তার কপালে ধপধপ করে ফুলে ওঠা শিরা রক্তচক্ষু আমার ভেতরে তীব্র ত্রাসের জন্ম দিল। আমার হাত পা কেমন অসাড় হয়ে গেল। সেই সাথে আরেকটা দুশ্চিন্তা আমাকে কাবু করছিল। সাহেব কি আমাকে ভুল বুঝবেন? আমি মাহমুদের ব্যাপারে জেনেও তাকে কিছু বলিনি। ঘরে যে শুধু একা আমি ভীত ছিলাম তা নয়, প্রতিটা মানুষ ভয়ে সিটিয়ে গিয়েছিল। মার হাঁটু কাঁপছিল। তিনি বসে গিয়েছিলেন ধপ করে। সাহেব বড় বড় পা ফেলে এগিয়ে গেলেন মাহমুদের কাছে। ঘাটটা শক্ত করে ধরে হিমশীতল স্বরে বললেন, জানোয়ার কোথাকার! একে দোষ করবি, উপর থেকে অন্যের ঘাড়ে দোষ দিবি। তোর কি মনে হয় আমি ঘাসে মুখ দিয়ে চলি? আমাকে কেউ বলবে আর আমি যাচাই না করে হম্বিতম্বি করব? বালিকা স্কুলের কোনায় বসে যখন গাজার পুটলিটা কিনছিলি, আমি ওখানেই ছিলাম। কি ভেবেছিলি আমি তোর মিথ্যে ধরতে পারবো না? ভাই প্রেমে অন্ধ থাকবো? আমি অনেক সুযোগ দিয়েছি তোকে, তুই সদ্ব্যবহার করিসনি। এখন নিজের দোষ ডাকতে কাননকে দোষ দেওয়া হচ্ছে? ক্ষমা চা, এখন ক্ষমা চাবি, নয়তো এখানে পুঁতে ফেলবো আমি তোকে। এমন জানোয়ার ভাইয়ের আমার প্রয়োজন নেই। মাহমুদ আধজ্ঞানী কোনোভাবে আওড়ালো। তার ঠোঁটটা ঝুলছে, রক্ত পড়ছে তা থেকে। গালের এক পাশ ফুলে উঠেছে। কি প্রকাণ্ড চট ছিল যে একটা চোখ খুলতে পারছে না। ব্যথায় সাদা ছেলেটা নীল হয়ে গেছে। মা কাপা স্বরে বললেন, মুহাইমিন, ওরা ডাক্তারের কাছে নিয়ে যা। ও মরে যাবে, মরে যাবে আমার ছেলে। সাহেব একবার মায়ের দিকে তাকালেন। রক্তচক্ষুতে কোথাও যেন হতাশা লক্ষ্য করলাম আমি। ওই মুহূর্তে সাহেবকে খুব আসন্ন মনে হচ্ছিল। ভয়ে কেমন জবুথবু হচ্ছিলাম। তার ভাইয়ের এত খারাপ অবস্থা, অথচ তার মুখশ্রীতে একটু মায়া নেই। এত ভয়ঙ্কর লোক আমার স্বামী। কিন্তু আজ জানি, উনি সেদিন করা না হলে আজ মাহমুদ ভেসে যেত। আজ সে বাংলাদেশ আর্মির কর্নেল, ভাইয়ের একনিষ্ঠ ভক্ত। বিয়ে করেছে, 2টো মেয়ে আছে। ভাগ্যিস সাহেব শক্ত হাতে তার রশি ধরেছিলেন। এজন্য আমার খুব আফসোস হয়। আমি তার সমবয়সী হলে হয়তো আমাদের মধ্যে এতটা ভুল বোঝাবুঝি হতোই না। সে কেন করছে এই ব্যাপারগুলো ঠিক বুঝতে পারতাম। মাহমুদকে নিজে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সাহেব। তার ঠোঁটে 3টে সেলাই লেগেছিল। রাতে ভীষণ জ্বর। হাসপাতালে ভর্তি করাতে হলো। সাহেব একাই ওখানে ছিলেন। আমি মিষ্টি আপুর ঘরে ঘাপটি মেরে বসে রইলাম। তার মুখ ফ্যাকাশে, গলা শুকিয়ে আসছে বারে বারে। মিষ্টি আপু আমার দিকে তাকাচ্ছেন। তার হয়তো মনে হচ্ছে যা ঘটেছে আমার জন্য। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেদিন আমি মিথ্যে বলেছিলাম, তোমার উপর দোষ দিয়েছিলাম। তুমি আমার উপর রাগ করতে পারো, কিন্তু আজ দেখলে তো কেন আমি মিথ্যে বলেছি। ভাইয়ের রাগের থেকেও ভয়ঙ্কর হয়। আমাদের ড্রয়িং রুমে শোকেসটা দেখছো, ওইটা একদিন রাগে ভেঙে ফেলেছিলেন ভাই। আমি জানি মাহমুদ জঘন্য কাজ করেছে, তবে তুমি আমাকে বলতে পারতে আগে। ভাইয়াকে সরাসরি না বললে হতো। বিশ্বাস করুন আপু, আমি তাকে কিছু বলিনি। মাহমুদ আমাকে বলেছিল সে আর এমন করবে না। আমিও আপনার ভাইয়ের ভয়ে তাকে বলিনি। বললে কি এখন আপনার রুমে বসে থাকতাম? আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উনি না জানি আমাকে কি করবেন। মিষ্টি আপু তার বইটা বন্ধ করে আমার পাশে এসে বসলেন। আমার ঠান্ডা হাতটা ধরে বললেন, তোমাকে কিছুই বলবে না। তোমার প্রতি তার একটা সফট কর্নার আছে, নয়তো মাহমুদের ওই অবস্থাতেও তোমার কাছে ক্ষমা চাওতো না। অবশ্য আমি ভাইকেও দোষ দেই না, জানো। ভাই রাগী ছিলেন ছোটবেলা থেকে, কিন্তু রাগটা প্রকাশ করতেন না। গত 10 বছরে দায়িত্বের পিষ্টনে পিষতে পিষতে সে এমন হয়ে গেছেন। একটা সংসার চালানো, 4টে মানুষের দায়িত্ব নেওয়া এত সহজ না। তার মধ্যে যদি কেউ ক্যান্সারের পেশেন্ট হয়। ভাইয়া যখন অনার্সে 3য় বর্ষে, আমার বাবার কণ্ঠনালীতে ক্যান্সার ধরা পড়ে। যদিও সেটা প্রথম স্টেজ ছিল, কিন্তু আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বাবার ছোট চাকরি ছিল, তাতে 3টা ছেলেমেয়ের ভরণ পোষণ। যা অর্থ জমতো বাড়িতে জমি কিনতেন। হাতে জমানো কিছু ছিল যা তার চিকিৎসাতে শেষ হয়ে গিয়েছিল। আমার বয়স 12, মাহমুদের 7। এই বাড়িটা আমার দাদার বানানো, তাই আমাদের মাথা গোঁজার কোনো চিন্তা না থাকলেও ক্যান্সারের মতন মরণমেদী রোগের সাথে লড়াই করার মতো পর্যাপ্ত অর্থ ছিল না। ভাইয়া তখন চাকরি করে না,
মাঝে মাঝে টিউশন পড়াতো। তাতে তার হাত খরচ চলে যায়, কিন্তু ঘর না। মা তাই সিদ্ধান্ত নিল বাড়ি বন্ধক রাখবেন। বাড়ি বন্ধকে টাকা দিয়ে বাবার অপারেশন করানো হলো, রেডিও থেরাপি দেওয়া হলো। আল্লাহর রহমতে বাবা ক্যান্সার মুক্ত হলেন। কিন্তু দেনার বিশাল পাহাড়ে নেমে এলো ভাইয়ের উপর। ক্যান্সারের জন্য বাবা অফিস করতে পারেননি, ফলে তার চাকরিটা চলে যায়। বাবার চাকরি চলে যাওয়ায় বিপদের পাহাড় নেমে এলো। তাই ভাইয়া পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করত, যেন ঘর চলতে পারে। সকালে বের হতো আর রাতে ফিরতো সে। বাবার ওষুধপত্র, আমাদের স্কুলের খরচ, আমাদের খাওয়া খরচ, সব মিলিয়ে কেমন যেন হিমশিম খেয়ে যেত সে। তাও কাউকে বলতো না, বলার মতো কেউ ছিলও না। কাকে বলবে, আমরা তো ছোট। আর মাকে বলবে, আরো জ্বালা তাতে। বাবা অসুস্থ হবার পর থেকে মা যেন কেমন অস্থির অস্থির স্বভাবের হয়ে গেলেন। বাড়ি বন্ধকের সুদ বাড়তে থাকলো। ভাইয়া খাবি খেলো এই সুদের চাপে। তাই বাবা যা জমি জমা বাড়িতে কিনেছিল সব বেচে বাড়ির কিস্তি দেওয়া হতো। তাও অনেক দেনা ছিল। ভাইয়া সব একা হাতে সামলাতো। বাবা অসহায়ের মতো ভাইয়াকে দেখতো। ভাইয়া কারোর সাথে কথা বলতো না। এত চাপে যে কেউ নিয়ন্ত্রণ হারা হবে। ভাইয়ের অবস্থাও তেমন হয়েছিল। রেগে যেত, ধমকাতো। কোনো কিছু তার মতো না হলে তার মেজাজ তিরিক্ষি হয়ে যেত। পৃথিবীর প্রতি ছিল চরম বিরক্তি। আমরাও তার রাগকে ভয় পেতাম। ফল ফলে ভাইয়া আমাদের কাছে ভয়ের উৎস হয়ে গেল। ভার্সিটি পার হয়ে ভাইয়া চাকরির জন্য মরিয়া হয়ে গেল। প্রতিদিন পরীক্ষা, ইন্টারভিউ, রেজাল্ট খুব ভালো হয় বেশি দিন লাগলো না। বেশ ভালো বেতনে চাকরি পেল ভাইয়া। অফিস শেষে আবার একটা টিউশনি করাতো। ফলে আমাদের ভালো দিন এসেছে বলে মনে হচ্ছিল। আমাদের বাড়ির বন্ধক ছাড়ানো হয়েছে। বাবা সুস্থ, ঘরে অভাব নেই। ভাইয়া সব সামলে নিয়েছে। কিন্তু কেউ কেউ বলে না, কারোর কপালে সুখ সয় না। আমাদেরও তেমন হলো। বাবা আবার অসুস্থ হলেন। চেক আপ করে দেখা গেল তার ক্যান্সার আবার এসেছে, তাও থার্ড স্টেজ। অথচ আমরা টেরও পাইনি। অবস্থা শুধু খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল। খেতে পারতো না, প্রায় হাসপাতালে ছুটতে হতো। কেমো দিতে দিতে শরীরটা নেতিয়ে গিয়েছিল। প্রায় একটা বছর মৃত্যুর সাথে লড়াই করেছে বাবা। সেই সাথে ভাইয়াও লড়েছে, সবকিছুর সাথে। আমরা থেকেও নেই। বাবার যত্ন করতে করতে মাও অসুস্থ। ভাইয়ার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। সে যে একদণ্ড কারোর সাথে কথা বলবে সেই সুযোগ নেই। আমি দেখতাম ভাইয়া রাতে ঘুমাতো না, সিগারেট খেত আর পায়চারি করতো। মাঝে মাঝে শূন্যে তাকিয়ে থাকতো, কিছু যেন খুঁজতো। জানো ভাবি, ভাইয়া অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাবার শরীর আর এই লড়াই নিতে পারলো না। বাবা যখন মারা গেলেন আমি ইন্টার পরীক্ষার্থী, মাহমুদ 8-এ পড়ে। মা হুট করে অসুস্থ হয়ে পড়লেন। ভাইয়া সব একা সামলালো। আমাদের মনে হচ্ছে একটা বিশাল পর্বত আমাদের আগলে রেখেছে, অথচ সেই পর্বতকে কতটা ঝড় পোহাতে হচ্ছে কারোর জানা নেই। বাবার মৃত্যুতে আমি ভাইয়াকে কাঁদতে দেখিনি। সে শুধু শুষ্ক চোখে তাকিয়েছিল বাবার লাশের দিকে। তাকে খুব ক্লান্ত লাগছিল। পরদিন থেকে আবার আগের জীবন। এভাবে 4টে বছর কেটেছে। আমাদের ঘরের কর্তা ভাইয়া, তাই ভাইয়া রাগারাগি করাটা আমরা মেনে নিয়েছি। আমার কি মনে হয়, ভাইয়া ক্লান্ত আমাদের পালতে পালতে। তাই যখন তোমার সম্বন্ধ এলো সে মুখের উপর না করে দিল, কারণ সে আরেকটা মানুষকে পালতে পারবে না। এই দায়িত্বের বোঝা তাকে নির্জীব করে দিচ্ছে। তুমি চিন্তা করো, অসুস্থ মা, একটা শেয়ানা বোন, ছোট ভাই, সবাইকে দেখে রাখা, তাদেরকে পিতৃস্নেহে বড় করা কি কম কষ্ট? হয়তো এই জন্যই ভাইয়া এত রেগেছে নাজ। তুমি যদি আমাকেও একটু বলতে আমি মাহমুদকে সাবধান করতাম। মিষ্টি আপু একটা দীর্ঘশ্বাস ফেললো। আমার চোখ ভিজে গেছে। মানুষটার রাগগুলো যেন তখন খুব যৌক্তিক লাগছিল। আমার মনে হয়েছিল ওনাকে যদি জড়িয়ে বলতে পারতাম, যখন ক্লান্ত লাগবে, মনে হবে পৃথিবীটা খুব অসহ্য, আপনি আমার ওপর রাগ ঝাড়বেন, তাও নিজেকে কষ্ট দিবেন না। সাহেব যখন সকালবেলা বাড়ি ফিরলেন ফ্রেশ হতে, আমি তখন পা টিপে টিপে তার ঘরে গেলাম। সারা রাত তিনি ঘুমাননি তা যেন তার মুখে স্পষ্ট ছিল। আমি অপরাধীর মতো তার পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি এক নজর আমার দিকে চাইলেন, তীক্ষ্ণ সে দৃষ্টি, কিন্তু কিছু বললেন না। আমি অপরাধীর মতো বললাম, আমি ওকে ক্লাস কামাই করে সিগারেট খেতে দেখেছিলাম, কিন্তু ও আমার হাতে পায়ে ধরে বলেছিল আর করবে না। আমি ওকে বিশ্বাস করেছিলাম, তাই আপনাকে জানাইনি। আমাকে ক্ষমা করে দিন। সাহেব শুনলেন কিন্তু কিছু বললেন না। আলমারি থেকে একটি শার্ট বের করে বাথরুমে চলে গেলেন।
বুঝতে পারলাম তিনি আমার উপর রেগে আছেন, হয়তো কষ্টও পেয়েছেন। আমি সেদিন প্রতিজ্ঞা নিয়েছিলাম আর কখনো ওনাকে কিছু লুকাবো না। তাতে আমার শ্বশুরবাড়ির সবার সাথে মনোমালিন্য হলে হোক, সংসার জীবনে আমার এই প্রতিজ্ঞাটা শুধু একবার ভাঙতে হয়েছিল, সেটা পরে বলবো। তবে সাহেবের রাগ ভাঙাতে আমার খুব কষ্ট হয়েছিল সেবার, একদম নাকানি চোবানি যাকে বলে। মাহমুদের রিলিজ হলো 3 দিন পর। মা অত্যন্ত রেগেছিলেন সাহেবের ওপর এবং কিঞ্চিত অসন্তুষ্ট আমার ওপরও ছিলেন। মাহমুদ কেমন ভেড়ার মতো হয়ে গিয়েছিল, তার চাঞ্চল্যগুলো হুট করে উবে গিয়েছিল। মাঝে মাঝে তাকে দেখলে মায়া হতো, কিন্তু তার দোষটাও পাপের সমতুল্য। সাহেব তার আগের রূপে অনড় ছিলেন। মাহমুদকে বাড়ি আনার পরপর সাহেব ঘোষণা করলেন, আজ থেকে মাহমুদ বাড়ি থেকে অকারণে বের হবে না, মুদির দোকানেও যাবে না, কলেজে গেলে কাননের সাথেই যাবে, ওর সাথে আসবে, বাসায় একটা শিক্ষক রাখবো, সেই সব পড়াবে। মা এবার তার অসন্তোষ চাপা রাখতে পারলেন না। তিনি অনুযোগের স্বরে বললেন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হিতে বিপরীত হবে মুহাইমিন। একে ওকে মেরে কি বানিয়েছিস? এখন জেলের কয়েদির মতো আচরণ করছিস। বেশি জোর দিলে কাজ ভেঙে যায়, তখন নিজের হাতেই রক্তক্ষরণ হয়। আমি অত কিছু বুঝি না। যদি চাও আমি মাহমুদকে খাওয়ার খরচ পড়ার খরচ দেই, তাহলে সে আমার কথাতেই চলবে। আমার কথার অবাধ্য হলে আমি তোমার ছেলেকে পালবো না। তোমার ছেলের পেছনে একটা টাকাও আমি খরচ করব না। সে কিভাবে কি করবে তা তার ব্যাপার। সাহেবের দৃঢ় কথায় মা ক্ষিপ্ত হলেন। তিনি কঠিন গলায় বললেন, ভুলে যাস না এবারই আমার। আমার বাড়িতে থেকে তুই আমার ছেলের খাওয়া পড়া বন্ধ করবি? মায়ের এমন কথায় আমি খুব আহত হলাম। তিনি শুধু মাহমুদকে প্রশ্রয় দিচ্ছেন না, তিনি রীতিমতো সাহেবের সাথে পক্ষপাতিত্ব করছেন। হ্যাঁ, সাহেব একটু কড়াকড়ি করছেন বটে, তবে মায়ের এক ছেলের প্রতি প্রেম আর অন্য ছেলের প্রতি এমন কটাক্ষ ভাব আমার ভালো লাগলো না। সাহেবের চোয়াল শক্ত হলো। তিনি খুব কঠিন গলায় বললেন, বেশ, আমি আমার বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছি। তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে থাকো। মনে রেখো মা, আমি যদি এই বাড়ি থেকে বের হই, কখনো ফিরেও তাকাবো না। যা বলি আমি তাই করি। এখন ভেবে দেখো কি করবে। তবে যদি চাও আমি এই বাড়িতে থাকি এবং তোমার ছেলে মেয়ে দেখাশোনা করি, তবে এই বাড়িতে তাই হবে যা আমি চাবো। যেহেতু বাড়ির মানুষের সামান্য ব্রাশ থেকে শুরু করে যাবতীয় খরচ আমার টাকাতেই চলে, তাই মাহমুদকে কি করে সোজা করব? মিষ্টির কখন বিয়ে হবে, তুমি মিষ্টি খাবে কিনা, আমার বউ পড়াশোনা করবে কিনা, সবকিছু আমার কথাতেই হবে। যদি না চাও বলে দাও। সাহেবের কথাটা প্রচন্ড পাষণ্ডের মতো লাগলো, তবুও তিনি এক চুল নড়লেন না তার কথা থেকে। এদিকে মা বিপাকে পড়লেন। বাবার কোনো পেনশনের টাকা নেই, জমি জমা সব বেচে দেওয়া হয়েছে। সাহেব নতুন করে যাই কিছু করেছেন তা 4 জনের নামে, চাইলে তা বেচা যাবে না। মাহমুদের পড়াশোনা, মিষ্টি আপুর বিয়ে, সব চিন্তা করতেই তিনি হাঁপিয়ে গেলেন। তাই বাধ্য হয়ে সাহেবের কথা মেনে নিতে হলো। শুধু রাগে বললেন, তুমি টাকার গরম দেখিয়েছিস, আল্লাহ বিচার করবে তোরে। সাহেব শুধু দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, আচ্ছা। মাহমুদের জন্য কড়া টিচার রাখা হলো, নাম আদনান ভাই। আদনান ভাই ভার্সিটি থেকে ফিজিক্সে ফার্স্ট ক্লাস থার্ড। তার টার্গেট ছিল বিসিএস ক্যাডার হবেন। মাহমুদের সাথে সাথে তিনি আমাকেও পড়াতেন। আমারও কোচিং যাওয়া বন্ধ হয়ে গেল। মাহমুদের আয় সংঘের সাথে মিলামিশা বন্ধ হয়ে গেল। সে কড়া শিক্ষকের পাল্লায় পড়ে পড়াশোনা শুরু করলো। আমারও ইন্টার পরীক্ষা ঘনিয়ে এলো। আমি ঘর সামলে পরীক্ষা দিলাম। আশ্চর্যজনক ব্যাপার, আমার রেজাল্টও ভালো হয়েছিল। রেজাল্ট ভালো হবার সুবাদে সাহেবের সাথে শীতল হয়ে যাওয়া সম্পর্কটা চনমনে হয়ে গিয়েছিল। আমি যখন তাকে রেজাল্ট জানালাম, তিনি শান্ত স্বরে বললেন, যাক, ঘটে বুদ্ধি আছে। কলেজের দ্বার পার করা গেল অবশেষে। এখন কি পড়াশোনা করা হবে নাকি ইস্তফা? আমাকে চারুকলায় ভর্তি করবেন? আমার আঁকা উকির হাত ভালো। ছবি আঁকা? হ্যাঁ। কৃপা করে আমাকে চারুকলায় পড়ার সুযোগ দিন। সাহেব দীর্ঘ সময় গাঢ় দৃষ্টি আমার দিকে চেয়ে রইলেন। আমার হাতটা টেনে নিজের কাছে নিলেন। গাঢ় স্বরে শুধালেন, আমার কৃপা চাই? এখন যেহেতু আপনার গলায় ঝুলেই গিয়েছি, আর কারোর কৃপা চাওয়ার তো উপায় নেই, তাই আপনার কৃপায় জীবন ধন্য করতে চাই। সাহেব চোখ ছোট ছোট করে বললেন, জবান তো রেলগাড়ির মতো ছুটছে দেখি। তা সারা জীবন গেদা থাকবো নাকি? ঘরের কর্ত্রী আমি। ওরে বাবা, তা কবে থেকে শুনি? এখনো ডিক্লেয়ার হয়নি, তবে হয়ে যাবে। আচ্ছা শুনুন,
আমাকে একটা গোলাপ ফুলের মালা এনে দিবেন, রেজাল্ট উপলক্ষে আমার উপহার। সাহেব আমাকে ছেড়ে দিলেন, কড়া স্বরে জানালেন, এসব নকটামি করতে পারবো না। যন্ত্রণা, যত সব। আমার মন খারাপ হয়েছিল তখন। কৃপাধারী হুতুম হন হন করে চলে গিয়েছিলেন। আমি হতাশা নিয়ে ঘরের হেসেলে ফিরে গিয়েছিলাম। তবে রাতে আমার খাটের ওপর একটা শাড়ির প্যাকেট পেয়েছিলাম। তাতে লাল একখানা শাড়ি, এক গাছি কাচের চুড়ি আর একটা গোলাপের মালা ছিল। চিরকুট ছিল, বিশ্রী হাতের লেখার। তাতে লেখা ছিল, কৃপা করে শাড়িটা পরে ধন্য হলে ভালো হয়। চিরকুটটা হাতে নিয়ে ঠিক কত সময় দাঁড়িয়েছিলাম আমার স্মরণ নেই। তবে ওই বাজে হাতের লেখা চিরকুটটা আমার পাওয়া প্রথম চিরকুট। আমি এখনো সেই চিরকুট খুব যত্ন করে রেখে দিয়েছি। সেই শাড়িটা এখন পুরনো হয়ে গেছে, রং জ্বলে গেছে পড়তে পড়তে। তবু আমার আলমারিতে এখনো ঝুলছে। আমার আলমারির সব শাড়ি সাহেবের দেওয়া, কারণ আমার নাকি পছন্দ ভালো না। তিনি আমাকে সবসময় কটাক্ষ করে বলেন, পছন্দ তো শুধু আমিই ভালো, বাকি সব ছেদর বেদর মার্কা। এজন্য আমার জামা থেকে জুতো এই বুড়ো লোকটাই কিনে দেয়। তার পছন্দের শাড়ি আমি এখনো পরি। তবে এই শাড়িটা বিশেষ, সাহেবের দেওয়া প্রথম শাড়ি। শাড়িটা পরেছিলাম পরের দিন। লাল জমিনে লাল সুতোর কারুকাজ। শাড়ির উজ্জ্বল রঙে আমাকে আরো সুন্দর লাগছে। আমি আয়নায় নিজেকে দেখলাম। আমাদের বিয়ের 8 মাস চলে তখন। এই লোকটাকে প্রথম দিন কি ভয়টাই না পেয়েছিলাম। ভয়টা যে একেবারে কেটে গেছে তা বলবো না, তবে সেই ভয়ের সাথে আরেকটা অনুভূতি একটু একটু আমার হৃদয়ে জড়ো হয়েছে। অনুভূতিটা শুধু শারীরিক নয়, এক বিচিত্র অনুভূতি। সাহেবের বকাঝকা আমার ভালো লাগে। তার কাছে আমার আবদার করতে দ্বিধা হয় না। ভরসা জায়গা মনে হয় এই মানুষটাকে। মানুষটার সেই রাগী শ্যাম মুখশ্রী যখন ঘুমে শান্ত হয়ে থাকে, আমি চোখ মুদে রাখি। তাকে দেখার সেই তৃষ্ণা আমার মিটে না। আমার মনে হয় তাকে দেখতে কখনো ক্লান্তি আসবে না। সাহেব সজাগ থাকলে সে আমাকে হাপস নয়নে চাইতে দেয় না। অথচ এই লোকটা জল্পনা কল্পনাতে আমার দিন কাটে। ঠিক কবে থেকে এই বদরাগী, গম্ভীর, কৃপাদারী হুতুম আমার অস্তিত্বে মিশেছেন আমি জানি না। তবে আমার জীবনের যে সে একটি বিশেষ অংশ না বলতে আমার দ্বিধা নেই। সারাদিনের ক্লান্তির পর তিনি যখন বাড়ি ফিরেন, মনে হয় তাকে বসিয়ে তার ঘামটুকু আঁচলে মুছে বলি, শরবত বানিয়ে দেই। কিন্তু আহ্লাদের সুযোগ তো দেয় না মানুষটি। তার আহ্লাদ নকটামি লাগে। আচ্ছা, এসবকে বোধ হয় উপন্যাসিকরা ভালোবাসা বলেছেন। যদি তাই হয়, আমি কৃপাধারী হুতুমকে অনেক বেশি ভালোবাসি। তিনি কি আমাকে ভালোবাসেন? কথাটা ভাবতে আমার মনটা বিষণ্ণ হয়েছিল। আয়নায় দেখলাম কাজল কালো, চোখটা ঝাপসা। আমি দুহাত ওই লাল চুড়িগুলো পরলাম, মালাটা তার জন্য রেখে দিলাম। আমার যে খুব শখ তার হাতে এই মালাটা পরার। সাজলাম মনের মতো করে। যখন লাল আঁচলটা মাথায় টানলাম, মনে হচ্ছিল আমি যেন নতুন বউ। এখন অপেক্ষা সাহেবের। সাহেব ফিরলেন রাতে, ক্লান্ত শরীরে ফিরে হন হন করে ঘরে এলেন। ফ্যানের গতি বাড়িয়ে বসলেন বিছানাতে। টাইটা আলগা করে হাঁক দিলেন, আমার গোসলের পানি। আমি কোমরে আঁচল গুজে দরজার কাছে এসে দাঁড়িয়ে বললাম, বাথরুমেই দেওয়া। তিনি এবার চোখ তুলে আমাকে পূর্ণ দৃষ্টিতে দেখলেন। তার কপালের বক্ররেখাগুলো মিলিয়ে গেল। কেমন গভীর নয়নে তাকিয়ে রইলেন আমার দিকে। তার গাঢ় নয়নে আমার দেহ শিহরিত হচ্ছিল। এতটা তৃষিত নয়নে আগে কখনো দেখেছিলেন বলে মনে নেই। হুট করে সোজা হয়ে দাঁড়ালেন, দৃষ্টি সরিয়ে নিলেন। গায়ের ঘামে ভেজা শার্টটা খুলে ঝোলালেন আলনায়। আমি পা টিপে টিপে দাঁড়ালাম তার পেছনে। তার পেছন থেকে উকি দিলাম। সাথে সাথে বড় কোমর পর্যন্ত চুলগুলো বিছিয়ে গেল গাময়। তিনি একটু পেছনে ফিরে চমকালেন। গম্ভীর স্বরে ভ্রু নাচিয়ে শুধালেন, কি? আমাকে কেমন লাগছে? আমার চোখ চকচক করছিল। ওনার দৃষ্টি বলে দিচ্ছিল আমাকে খুব সুন্দর লাগছে। অথচ তার মুখে শোনার জন্য উতলা হয়েছিলাম। তিনি তীক্ষ্ণ চোখে চাইলেন। কপালে পড়ল গাঢ় ভাঁজ। বড্ড বেপরোয়া স্বরে বললেন, পেয়ারার মতো, বলে গোসলে চলে গেলেন। আমার মনটা থিতিয়ে গেল। তখন নতুন নতুন প্রেমে খাবি খাওয়া মনটা একেবারেই ভেঙে গেল। অভিমান হলো বড্ড। কি হতো একটু প্রশংসা করলে? আমার এখন ভেবে এত হাসি পায়, কি বাচ্চা মোটাই না করতাম। মনের কষ্টে সে রাত আমি খাবো না বলে মনস্থির করলাম। বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। সাহেব গোসল সেরে এসে আমাকে এমন শয্যাশায়ী দেখে কপাল কুঁচকালেন। গম্ভীর স্বরে শুধালেন, রাত দুপুরে এমন ভেটকি মাছের মতো শুয়ে পড়ার কি মানে? শরীর টরীর খারাপ হলে যেন আগে থেকে বলা হয়।
আমি গভীর রাতে কোলে কোলে নিয়ে ঘুরতে পারবো না। আমি এবার তার দিকে চাইলাম। আমার চোখ লাল হয়ে আছে। টলমলে সেই চোখগুলোর দিকে এক দফা চাইলেন সাহেব, তারপর একেবারে পাত্তা না দিয়ে গামছা ছড়িয়ে পাঞ্জাবি পরে নিলেন। তিনি এখন খাবেন। আমার তার এমন নির্লিপ্ততা সহ্য হলো না। উঠে বসে তার হাতটা সজোরে টেনে ধরলাম। তার হ্যাঁচকা টানে তিনি টাল সামলাতে না পেরে ধপ করে বিছানায় বসে পড়লেন। তার চোখে মুখে দুর্বোধ্য বিস্ময়। কণ্ঠে তা একেবারে প্রকাশ না করে কঠিন স্বরে শুধালেন, কি? আমার চোখ টলমল করছে। তিনি আমার চোখে সে অশ্রুর দিকে তাকিয়ে রইলেন বহুক্ষণ। আমিও জেদি। আমার মাথায় তার প্রশংসা শোনার জেদ চেপেছে। এক বুক সাহস নিয়ে হাতটা টেনে ধরে বসে রইলাম। তিনি আমাকে ধমকালো, আমি ছাড়ব না। তিনি আমার জেদ দেখলেন নিশ্চুপ নয়নে। তার ধারালো দৃষ্টিতে আমার কোনো ভাবান্তর হলো না। অতঃপর সাহেব কঠিন স্বরে শুধালেন, কি হলো? বলুন আমাকে কেমন লাগছে? হ্যাঁ, বললাম, কৃপা করে বলুন আমাকে কেমন লাগছে। সাহেবের মুখে তখন তীব্র বিরক্তি। সূচক শব্দ করে একরাশ অসন্তোষ নিয়ে বললেন, বলেছি না নকটামি ভালো লাগে না। বললে কি হয়? আমি তো আপনার জন্যই সেজেছি। জানেন কতটা আশা নিয়ে আমি সেজেছি। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন না? আমার প্রশ্নে সাহেবের মুখখানা আরো যেন গম্ভীর হয়ে গেল। তিনি গম্ভীর ভঙ্গিতে শুধালেন, ভালোবাসা কি? মানে? মানে ভালোবাসার সংখ্যা কি? উদাহরণ সব বলতে হবে। আমি উত্তর দিতে যেত আটকে গেলাম। এতটা কষ্ট হলে যেন শরীরের প্রতিটা কোষ থেকে শুধু দুঃখ ঠিকরে উঠতে চোখ আটকে নাকের পাটা ফুলিয়ে কান্না আটকাবার চেষ্টা করলাম। তার হাত ছেড়ে দিলাম। পিঠ ফিরে আবার শুয়ে পড়লাম। তিনি কঠিন স্বরে শুধালেন, আবার শোয়া হচ্ছে কেন? আমি উত্তর দিলাম না। আমার কান্না পাচ্ছে, ক্ষণে নাক টানছি। তিনি যে ভীষণ বিরক্ত হলেন তা বোঝা গেল। ধরাস গলায় আবারও বললেন, এখন কি অনশনে বসা হবে? দেবদাসী সাজা হবে? আমাকে এখন সে গোসা ভাঙাতে ওলে আমার সোনা বাবুটা বলতে হবে? যদি কেউ ভেবে থাকে আমি তার এইসব ছেলে মানুষই সহ্য করব, তাহলে ভুল। এখন থেকে ভাব বাচ্চে বলা কথার উত্তর আমি দিব না। কৃপা করে যদি আমার সাথে কথা বলতে হয় তবে আমার নাম ধরে ডেকে সরাসরি যেন কথা বলা হয়। অমন দেওয়ালের সামনে দাঁড়িয়ে বলা কথার উত্তর আমি দিব না। যার খেতে ইচ্ছে হচ্ছে সে খাক, আমাকে তোলার চেষ্টাও যেন না হয়। বলে আমি গায়ে কাঁথা টেনে নিলাম। সাহেব কঠিন দৃষ্টি রাজ তার দিকে না তাকিয়েও ঠিক পেলাম। তবু আমি নড়লাম না। তিনি হন হন করে বেরিয়ে গেলেন। আমার গোলাপের মালাটা ওভাবেই পড়ে থাকলো টেবিলে। আমি তাকিয়ে রইলাম মালাটির দিকে। কিশোরী মন তখন শুধু স্বপ্নই দেখে গেল। একদিন সাহেব আমাকে নিজ হাতে কোপায় গোলাপের মালাটা পরিয়ে দিবেন। খাবার টেবিলে সাহেব কি বাহানা দিলেন সেই খবর আমার জানা ছিল না। শুধু ঘরে এসেই তিনি লাইট বন্ধ করে দিলেন। আমার চোখে ঘুম নেই, অথচ আমি ঘুমের ভান করে পড়ে আছি। কালো আকাশে তখন রূপোর থালার মতো বড় একখানা চাঁদ। সে আলো গলে পড়ছে জানালা দিয়ে। আমি টের পেলাম সাহেব আমার পাশে শুয়েছেন। আমি নড়লাম না। আমি জানি তিনি আমাকে কাছে টেনে নিবেন, কিন্তু আজ আমি তার ডাকে সাড়া দেব না। প্রচন্ড অভিমানে আমার মনের দুয়ারে তালা ঝুলিয়েছি। ভাদ্র মাসের শেষ। আকাশে তখন মেঘ নেই। রাতে গুমট বাতাসে ঘরটাও কেমন গুমড়ে উঠেছে। সাহেবের দৃষ্টি আমার পিঠে। তিনি শান্ত স্বরে ডাকলেন, পেয়ারা, পেয়ারা। আমার নাম কানন। আমার উত্তর পেতেই একটা শক্ত হাত আমার কোমর টেনে ধরল। ঘাড়ে মুখখানা ডুবিয়ে গাঢ় স্বরে বলল, কিন্তু তুমি আমার পেয়ারা। আমি রাগে চোখে তার দিকে চাইলাম। তিনি সেই চোখে আলতো করে চুমু আঁকলেন। আমি কঠিন গলায় বললাম, যে আমাকে ভালোবাসে না আমি তার আদর নিব না। ভালোবাসা কি? আবার প্রশ্নোত্তর। শুধু আবেগ এই বিছানাতে আসে আপনার? একটু নরম গলায় দুটো প্রশংসা করা যায় না? ভালোবাসা মানে বইয়ের যত্ন নেওয়া, তাকে মিষ্টি করে দুটো কথা বলা। কি কথা? এই যে কানন, তোমাকে খুব সুন্দর লাগছে। তিনি আমার নাকের ওপর জোর একটা কামড় দিলেন। আমি আহ করে উঠতেই তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, সুন্দর না লাগলেও মিথ্যে বলতে হবে? আবার ভাব বাচ্চে কথা। আর সুন্দর না লাগলে আমার কাছে এসেছেন কেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন। যদি না ছাড়ি? আমার এত রাগ হলো আমি ঠিক তার বুকের মাঝ বরাবর একটা কামড় বসালাম। তিনি নড়লেন না, একটু পর্যন্ত করলেন না। আমার কোমরটা টেনে আরো কাছে টেনে নিয়ে ফিসফিস করে বললেন, ভুল বলেছি। আমার পেয়ারাকে আজ শুকনো মরিচের মতো লাগছে। তাই তো এত তেজ। রাগ মিটেছে? না, আমি খুব রেগে আছি।
আমার ঠোঁটে গাঢ় একখানা চুমু এঁকে বললেন, তাহলে রাগটা শুষে নেই, টিপা করে অনুমতিটুকু দেওয়া যাবে পেয়ারা? আমি তাকে নিজের থেকে সরাতে চাইলেও সরাতে পারলাম না। তিনি আমার মুখের প্রতিটি অংশে চুমু খেতে খেতে বললেন, পেয়ারার রাগটাও পেয়ারা মাখার মতো, টক মিষ্টি ঝাল। সাহেব আমাকে ভালোবাসেন কিনা সেটা সেরাতে জানা হলো না, তবে তার আদরে আমার রাগটা টিকলো না। আমার জীবন আগের মতোই চলতে লাগলো। তিনি আমাকে চারুকলায় ভর্তি করালেন। আমার রেজাল্টে আমাদের বাসার স্যার আদনান ভাই খুব খুশি হলেন। মাহমুদকে দেখিয়ে বললেন, শেখো শেখো। মাহমুদ চুপ করে মাথা নত করে বসে থাকলো। মাহমুদের মধ্যে আমূল পরিবর্তন দেখা গেল। সেটা হয় সাহেবের ভয়ে, নয়তো আদনান ভাইয়ের ভয়ে। কারণ আদনান ভাইও খুব কড়া মানুষ। অনাথ মানুষটি জীবনের সাথে লড়তে লড়তে নিজেকে কঠিন করে ফেলেছে। বারবার একটুর জন্য তার চাকরিটা হয় না। ভাইবা ভোটে তার কাছে টাকা চাওয়া হয়, কিন্তু কোথা থেকে আনবেন এত টাকা? তাই সরি বলেই বেরিয়ে আসতে হয় তাকে। সেই কাঠিন্য তিনি আমাদের উপর দেখাতেন। শুধু একটা মানুষের সামনে তিনি হতেন নরম, সে মিষ্টি আপু। মিষ্টি আপুকে দেখলে আদনান ভাইয়ের মুখটা কেমন উজ্জ্বল হয়ে যেত। শান্ত চোখে তাকিয়ে থাকতেন। কখনো কথা বলতেন খুব একটা না, শুধু যতটা সময় মিষ্টি আপু থাকতেন তিনি গাঢ় চোখে চেয়ে থাকতেন। যেমনটা মাঝে মাঝে সাহেব আমার দিকে চাইতেন। মিষ্টি আপু যদি তাকে জিজ্ঞেস করত, আদনান ভাই ভালো আছেন? আপনি তো শুকিয়ে যাচ্ছেন, খাওয়া দাওয়া হচ্ছে না? তিনি খুব বিষণ্ণ ভঙ্গিতে হেসে বলতেন, আমার যত্ন নেওয়ার মানুষের যে বড় অভাব। মিষ্টি আপু কিছুটা বিব্রত হতেন। মাঝে মাঝে বলতেন, আমাদের বাসায় এসে খেতে পারেন না? সেই সম্পর্ক আমাদের নেই যে। তুমি দাওয়াত দিলে আমি না করব না, কিন্তু সব সময় তো আসা যায় না। মিষ্টি আপু কথা বাড়াতেন না। চায়ের কাপটা রেখে মিষ্টি আপু চলে যেতেন। আদনান ভাইয়া নীলিন চোখে তার যাওয়া দেখতেন। মিষ্টি আপুকে তিনি কি ভালোবাসতেন? এমন নীরব ভালোবাসা হয় বুঝি। একদিন ঘরের পুরনো অ্যালবাম গোছাতে যে আমি সাহেবের জন্মদিন জানতে পারলাম। আমার শাশুড়ি মা ছবির পেছনে তারিখ এবং বয়স লিখে রাখতেন। সাহেবের একটি ন্যাংটো ছবি পেতেই দেখলাম তার পেছনে লেখা মুহাইমিন, 9-10-1966, 1 বছর 2 দিন। সেই থেকে বের করলাম ওনার জন্মদিন অক্টোবরের 7 তারিখ। সেদিন ছিল অক্টোবরের 6। মিষ্টি আপুকে জিজ্ঞেস করতে তিনি বললেন, ভাইয়া তো জন্মদিন পালন করে না, এজন্য ভাইয়ার জন্মদিন যে কাল সেটাই ভুলে গিয়েছিলাম। অথচ মিষ্টি আপু বা মাহমুদের জন্মদিন পালনে কখনো কার্পণ্য হয়নি। আমার বিয়ের পরেই মাহমুদের জন্মদিন পালিত হলো। আমার বড্ড খারাপ লাগলো। মানুষটি আমাকে ভালোবাসুক আর নাই বা বাসুক, আমি তো তাকে ভালোবাসি। তাই তার বিশেষ দিন আমি পালন করব না? পরদিন সকালে আমি বিশেষ নাস্তা বানালাম যা তিনি ভালোবাসেন। টেবিলে গরুর মাংস এবং পরোটা দেখে তার চোখ কপালে। অবাক গলায় শুধালেন, আজ কি প্রেসিডেন্ট বুশ আসছে বাসায়? এত রমরমা কেন? তোমার জন্মদিন উপলক্ষে ভাবি রান্না করেছে। মিষ্টি আপুর কথায় সাহেব বিস্মিত চোখে আমার দিকে চাইলেন। কিছু বললেন না, চুপ করে খেলেন। অফিস যাওয়ার সময় শুধু বললেন, ঝালটা এরপর থেকে জেলার জন্য না দিয়ে শুধু এ বাসার মানুষের জন্য দিলেই হবে। আমার ইচ্ছে করলো তার মাথাটা ফাটিয়ে দিই। খুদ ধরা ছাড়া কি কিছুই পারে না লোকটা? কিন্তু নিজেকে বোঝালাম, আজ না আজ না, সব কাল, সব কাল। উপহার হিসেবে একটা ছবি দেবার পরিকল্পনা ছিল আমার। পুরো একদিন লাগিয়ে সাহেবের ছবিটা আঁকা শেষ করে অফিস থেকে ফিরতে আমি তার হাতে তুলে দিলাম। মিষ্টি করে বললাম, শুভ জন্মদিন। তাই ঢিলে করতে করতে তিনি ছবিটাকে অনেকক্ষণ দেখলেন। অতঃপর বললেন, আমার চেহারা এত বেঢপ জানা ছিল না তো। অবশ্য পেয়ারার থেকে এর থেকে বেশি আশাও করা যায় না। থাক, লাগবে না আপনার নেওয়া। আমি যেই কেড়ে নেবার জন্য হাত বাড়ালাম, তিনি হাতটা উঁচু করে ধরলেন। আমার ছোট উচ্চতা তার হাত অবধি যেতেই পারল না। তিনি গম্ভীর গলায় বললেন, সেটা বললে তো হবে না। এই মুহাইমিন সরকারের কপালে যা একবার চলে আসে তা হাজার চেষ্টা করলেও কেউ কাটতে পারে না। তার ছবি হোক বা পেয়ারা, যা আমার তা আমারই। আমি হাল ছেড়ে দিলাম। এই লোকের সাথে ঝগড়া করা আর দেওয়ালে মাথা ঠোকানো একই। তবে মনে একটা শান্তি, আমি তার, শুধু তারই। শাশুড়ি মায়ের অসন্তুষ্টের পরও আমার কলেজ যাওয়া যথাসময়ে হলো। তিনি বারে বারে বললেন, বউ কি চাকরি করবে নাকি? ওর এত পরে কি হবে? সাহেব তখন নিরুত্তাপ উত্তর দিতেন, ঘটে তো মালপাতি আছে, তো ঝং ধরিয়ে কি লাভ? অন্তত আমার ছেলেমেয়েরা ভালো আঁকতে পারবে। কথাটা শুনে শাশুড়ি মার কথা বাড়াতেন না, কিন্তু তার অসন্তোষ আমি ঠিক টের পেতাম।
আমার কলেজটা ছিল বাসা থেকে 15 মিনিট দূরে ছিল। সকালে সাহেব দিয়ে যেতেন, আসার সময় রিক্সা করে আসতে হতো। এটা ছিল আমার রোজকার রুটিন। একদিন শীতের দুপুরে আমার রিক্সাওয়ালা মামাকে গেটে দেখতে পেলাম না। তখনকার সময় এতটা মোবাইলের চল ছিল না। আমি অনেক সময় কলেজের গেটের পাশে দাঁড়িয়ে রইলাম। একা একা বাড়ি যাব কিনা সেটাও বুঝতে পারছিলাম না, কারণ সাহেবের কড়া নির্দেশ। সাহেবকেও জানানোর উপায় নেই। সময় পার হতে লাগলো। মাথার ওপর থেকে সূর্য ঢলতে লাগলো। উপায় না পেয়ে আমি হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দুপুরের সময় বলে রিক্সাও নেই, খাকা করছে রাস্তা। সবাই যেন একটু বিশ্রামের আশায় চোখ বুজেছে। লোকের সমাগম কম। আমি আমার চটের ব্যাগটা ঘাড়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। মোড় পার হয়ে চৌরাস্তায় উঠতে আমার পা থেমে গেল। ভয়ে আমার গলা শুকিয়ে এলো। আমার সামনে জড়ো হয়ে আছে কিছু মোটরসাইকেল। দুপুরে রোদও তারা জড়ো হয়ে রাস্তার ধারে শকুনি চোখে চেয়ে আছে কোনো শিকারের জন্য। আমাকে দেখে তাদের মধ্যে বিশ্রী হাসি ফুটে উঠল। একজনকে খুব চিনি, ওয়ার্ড কমিশনারের চামচা বর্গীয়, নাম রবি ভাই। ইনি হুমকি দিয়েছিল আমাকে তুলে নিয়ে যাবেন। আমার পা আটকে গেল। রবি ভাইয়ের মুখ দেখতে আমার অন্তঃস্থলে সেই দলা পাকানো গুমট ভয়টা উতলে উঠল। মধ্য দুপুরে নীরব রাস্তা। আশেপাশে কুকুরের আনাগোনাটাও নেই। কুকুরেরাও যেন তখন বিশ্রামে আছেন। এই মধ্য দুপুরে আমার সাথে কিছু হলে কেউ কি টের পাবে? 10 মাস আগের দেওয়া সেই ঠুনকো হুমকি কি কেমন কিছু শব্দ? আমার বুক ভয়ে ঢিপ ঢিপ করছে, গলা শুকিয়ে এসেছে। অসার পাগুলো মনের জোর দিয়ে টানার চেষ্টা করলাম। আমাকে এখনই বাড়ি যেতে হবে। পা বাড়াতে হিনহিনে স্বরে আমার শরীর জমে গেল। কানুনরা নিচে, কতদিন পর দেখা, এতদিন পর দেখা হলো আর এখনই ফুরুত করে পালাচ্ছ? আমি পেছনে তাকালাম না। আর ভয় গাঢ় হলো। আমি তাদের পাত্তা না দিয়ে আবারও যেতে ধরলে রবি ভাই ঠিক এসে আমার সামনে দাঁড়ালেন। সে কুৎসিত চাহনি, সে উগ্র হাসি। 10 মাস আগে এই মানুষটির হুমকির কারণে বাবা যার পর না অসহায়ের মতো আমাকে বিয়ে দিতে বাধ্য হন। পুলিশের ধারে যখন রবি ভাইয়ের অভিযোগ করতে যান, পুলিশ পান চিবাতে চিবাতে বলেন, আমি বুঝেছি যা হচ্ছে অন্যায়। আমি চাইলে রবির কলার ধরতে পারি। কিন্তু রবি কার আন্ডারে কাজ করেন জানেন তো? মেয়র। মেয়রের এক ফোন আর আমার ট্রান্সফার খাগড়াছড়ি। তাই আমি ওর কলার কেন লোমেও হাত দিতে পারবো না। বাবা হতাশ হয়ে বাড়ি ফিরেছিলেন। রবি ভাই নাকি আমাকে ভালোবাসতেন। আচ্ছা, ভালোবাসা মানে ভয় দেখানো, বিশ্রী বিশ্রী কথা বলা? যে কুৎসিত ইঙ্গিত তিনি করতেন আমার গা গুলি আসতো। রবি ভাইয়ের চোখের সেই বিশ্রী চাহনিকে আমি ঘৃণা করতাম। হয়তো ওনার কারণেই আমার সাহেবকেও এতটাই ভয় করতাম। তিনি যখন আমাকে ছুতেন আমি গুটিয়ে থাকতাম। ধীরে ধীরে আমি অনুভব করেছি এই স্পর্শ ভিন্ন, বড্ড আদুরে, বড্ড যত্নশীল, বড্ড স্বস্তিদায়ক। রবি ভাই আমার পথ আটকে রেখেছেন। আমি আমার ব্যাগের স্ট্রাপটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছি। তার বিশ্রী ওই হাসি দেখার বিন্দু মাত্র ইচ্ছে আমার ছিল না। রবি ভাই কিছুটা ঝুঁকে এসে বললেন, শুনেছি বিয়ে করেছো এক ফকিন্নির পোলাকে। বলি, বিয়েই যখন করলে আমি কি দোষ করেছিলাম? আমার চাকরি নেই বলে নাকি ওই ফকিন্নির পোলা আমার থেকে শিক্ষিত? শিক্ষা দিয়ে কি হয় কানন? আমার মধ্যে কি নেই যার জন্য তোমার বাপে একেবারে পুলিশ স্টেশন চলে গিয়েছিল? ফকিনের পোলাকে আমার থেকে সুখে রেখেছে। আমি তার কোনো কথার উত্তর দিলাম না। আমার কণ্ঠ কাঁপছে, মুখ থেকে কথা বের হচ্ছে না। তবু সেই ভয়কে প্রকাশ না করে আমি বললাম, রবি ভাই, আমার পথ ছাড়ুন। বিয়ের পর তুমি আরো অনেক সুন্দর হয়ে গেছো কানন। এত সৌন্দর্যের রহস্য কি? ওই ফকিনের পোলা দেখি সেই পানি ঢালছে। কসলা কসলি করে নাকি রাতে খুব। ওর থেকে দ্বিগুণ সুখ আমি দিতাম। আমি গা শিউরে উঠল। রাগে আমার গা রিরি করতে লাগলো। কান জ্বলে যাচ্ছে। তার দিকে না তাকিয়ে বললাম, মুখ সামলে কথা বলুন রবি ভাই। আমার সাহেব আপনার মতো জঘন্য নন। রবি ভাই অট্ট হাসিতে ফেটে পড়লেন। তার কুৎসিত হাতে আমাকে ছুতে চাইলেন। আমি 2 কদম পিছিয়ে নিজেকে গুছিয়ে নিলাম। তিনি আমার এমন প্রত্যাখ্যানে তাচ্ছিল্য ভরে হাসলেন। অতঃপর ঝুঁকে এলেন আমার সামনে। ফিসফিস করে এমন একটা জঘন্য কুৎসিত কথা বললেন যে আমার গা গুলে উঠল, লোম দাঁড়িয়ে গেল। আমি নিজেকে সামলাতে পারলাম না। পেটের নাড়ি পেঁচিয়ে এলো। মুখ ভরে রবি ভাইয়ের গায়ে বমি করে দিলাম। রবি ভাই একেবারে অপ্রস্তুত হয়ে গেলেন। সরে দাঁড়ালেন আমার থেকে। সাথে সাথে বিশ্রীভাবে বললেন, শালি, বমি করার জায়গা পাস না? আমি আরো গলগলিয়ে বমি করলাম। দেখলাম তিনি বিরক্ত হয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে কেটে পড়লেন। অথচ এখানে আমার সাহেব হলে তিনি এক বিন্দু নড়তেন না।
সে মুখে হয়তো বিরসতা থাকতো, কিন্তু আমার মাথায় পানি ঢালতে ঢালতে বলতেন, একই চিমচা শরীর, উপর থেকে খাওয়া দাওয়ায় নকটামি, পাখির মতো শরীর বানিয়ে উড়ে যাবার ধান্দা। বারবার বলি খাওয়া দাওয়ায় যেন অনীহা না হয়, যত সব নোংরা জিনিস খাবে আর পেট খারাপ করবে। আমার কথা কি শোনা হবে? সব ঘুরে ফিরে অপুষ্টই জোটে আমার কপালে, যন্ত্রণা যত সব। সাহেবের যুক্তিহীন বকা চলমান থাকতো, সেই সাথে তার আদুরে হাত আমাকে সামলে নিতেন খুব যত্নে। এখন তিনি নেই, তাই নিজেকে নিজেই সামলালাম খুব কষ্টে। ব্যাগের থেকে পানির বোতল বের করে মাথায় মুখে পানি দিলাম। মুখ পরিষ্কার করে দীর্ঘ সময় বসে রইলাম এক দোকানের কোনায়। শরীরটা যখন চলার মতো হলো, তখন আমি পা বাড়ালাম বাড়ির দিকে। বমি করার জন্য শরীরটা প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে দেখলাম মা বসে আছেন দরজার কাছে। আমাকে আসতে দেখে তিনি চিন্তিত মুখে বললেন, এত দেরি বৌমা, কয়টা বাজে দেখেছ? তুমি জানো না আজকে মিষ্টিকে দেখতে আসবে? সেদিন মিষ্টি আপুকে দেখতে আসার কথা ছিল। রাতে চুপি চুপি মার খালার পরিকল্পনাতে আমাকেও জুটালেন। মিষ্টি আপুর ফাইনাল পরীক্ষা তখনও শেষ হয়নি, তবুও মা পাত্রপক্ষকে বাড়ি ডেকেছেন। পছন্দ হলে পাকাপাকি করে রাখবেন। সাহেব জানেন না কিছুই। আমি সেদিন প্রায় 1.5 ঘন্টা দেরিতে এসেছিলাম। আমার মূর্ছিত মুখ আর দুর্বল চোখ মায়ের চোখে পড়ল না। তিনি আমাকে বললেন, তুমি সেদিন যে মিষ্টি বানিয়েছিলে ওইটা বানাও, ওনারা বিকেলে আসবে। মিষ্টি পরোটার খাম আর মাংস করে রেখেছে, তুমি শুধু বেলে বাজবে। মোহাইমিন আসার আগে ওরা চলে যাওয়াই ভালো, নয়তো ঘরে কুরুক্ষেত্র বাঁধাবে তোমার বর। আমার বর? মনে মনে হাসলাম। মায়ের ধারণা তার ছেলে এখন পুরোপুরি আমার বশে, কিছু বলতে গেলে আমাকে দিয়েই বলান। অথচ তার ছেলে যে আমাকে কতটা মিলিটারি শাসনে রাখেন তা যদি জানতেন। বমি করার জন্য শরীরটা বড্ড দুর্বল লাগছিল, মনে হচ্ছিল এখন একটু ঘুমাই, কিন্তু এই আবদারগুলো বাপের বাড়িতেই মানায়। আমি জামা কাপড় ছেড়ে গোসল করে রান্নাঘরে গেলাম। মাথা ঢুলছিল বলে একটু দই চিড়া খেলাম। মা মেহমান আসবে বলে দই আনিয়ে রাখা একটু সুবিধা হলো। মেহমান এলেন আসর বাদ। ছোট খালা শাশুড়ি এই সম্বন্ধ এনেছিলেন। উনি এত পাত্র পান কোথায় আল্লাহ জানেন। আমি মিষ্টি বানালাম, সেই সাথে পরোটা আর গরুর মাংস দেওয়া হলো। তারা বেশ আয়েশ করে খেলেন। ছেলে সম্পর্কে বলি, ছেলে বিসিএস ক্যাডার, খুব বড় লোক। জমি জমা বাড়ি, অর্থের অভাব নেই। সরকারি কলেজের ইসলামী বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর, খুব উচ্চ পদ, সেই সাথে বয়সটা উচ্চ। কিন্তু সমস্যা ছেলের বয়স। ছেলের বয়স 50। যে এসেছিলেন তিনি ছিলেন ছেলের ছোট বোন এবং বোনের ননদ। বাবা মা নেই। ছেলের 4 বোন। বোনেদের বিয়ে শাদীর দিকে খেয়াল করতে করতে আর বিয়ে করা হয়নি। কিন্তু বিয়ের বয়সটা কি একটু বেশি না? জীবনের অর্ধেকটাই তো কেটে গেছে। এখন যদি লোকটা অক্কা পায়, মিষ্টি আপুর কি হবে? 14 বছরের ব্যবধান আমাকে যেভাবে আতঙ্কিত করে, 26 বছরের ব্যবধান কি মিষ্টি আপুকে আতঙ্কিত করবে না? মিষ্টি আপুর মলিন মুখটায় আমি নিজেকে দেখছিলাম। সাহেব অনেক ভালো মানুষ, আমার ভাগ্য ভালো ছিল। কিন্তু মিষ্টি আপুর বুড়ো বর যে এমন ভালো হবে তার কি অনিশ্চয়তা। মা কি একটু বাড়াবাড়ি করছেন না? আমি মিষ্টি আপুর হাত ধরে বললাম, সাহেবকে বলে দেই বিয়ে হবে না। মা তোমার ওপর খুব চড়বেন। একেই তোমার ওপর মা ক্ষুব্ধ। যে ক্ষুব্ধ তার মন তো গলাতে পারবো না আপু। অহেতুক তাই বলে একটা অন্যায় কাজে সাপোর্ট করব? মিষ্টি আপু বিষণ্ণ হাসলেন। আমার মুখ ধরে বললেন, বিয়েটা ভাইয়াই দিবেন না। মা যা করছেন করুক। ভাইয়া তোমার থেকে জানলে মা তোমাকে ভুল বুঝবে। এর থেকে ভাইয়া নিজ থেকে জানুক। তুমি কেন খারাপ হবে? মিষ্টি আপুর কথা ঠিক। শাশুড়ি মা আমার উপর অসন্তুষ্ট। তার ধারণা মাহমুদের ঘটনার পেছনে আমি দায়ী। তার বড় ছেলে আগে ভালো ছিল, এখন আমি তাকে বশ করেছি। অথচ কৃপাধারী হুতুম যে আজীবন এমনই, তা তিনি জেনেও অজান্তা সাজেন। মিষ্টি আপুকে নিয়ে গেলাম নিচে। মিষ্টি আপুকে দেখে তাদের মুখভাব কেমন যেন হলো। মিষ্টি আপু দেখতে মিষ্টি, কিন্তু রং তার একটু চাপা। রং চাপা বলে মায়ের এত ফাও চিন্তা। মিষ্টি আপু তাদের চা এগিয়ে দিলেন। তারা মিষ্টি আপুকে কোনো প্রশ্ন না করে আমাকে করতে লাগলেন। একেই শরীরটা খারাপ, উপর থেকে তাদের প্রশ্ন বড্ড জ্বালা দিল। তোমার নাম কি? কানন। পড়াশোনা কিসে করো? এবার চারুকলায় প্রথম বর্ষে। বয়স কত? 19 হবে। রান্না বান্না পারো? টুকটাক। মনে হচ্ছিল যেন মিষ্টি আপু না, আমাকে দেখতে এসেছে তারা। মা বিরক্ত হলেন, বললেন, আমার মিষ্টি যে যে রান্না পারে তা আমিও পারি না।
ওর রান্না যে সুস্বাদু, খেয়ে আঙুল চাটবেন। তবুও তারা মিষ্টি আপু সম্পর্কে কোনো কথা জানার আগ্রহ দেখালেন না। এমন সময় কলিং বেল বাজলো। আমি দরজা খুলতেই চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। সাহেব দাঁড়িয়েছিলেন। আমি গদগদ হয়ে শুধালাম, আপনি এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি আসার ওপর কি এখন জরিমানা দিতে হবে? আমার আড়ালে কোনো অকাজ করা হচ্ছিল বুঝি? আমি তার ঘোটা পাত্তা না দিয়ে ফিসফিসিয়ে বললাম, ঘরে আসুন বুঝবেন। সাহেব চোখ মুখ কুঁচকে আমার দিকে তাকালেন, গাল টিপে বললেন, কুচুটে পেয়ারা। অতঃপর ঘরে ঢুকতেই তিনি বুঝলেন কি অকাজ হচ্ছিল। সাহেবের চল শক্ত হয়ে গেল। মা খুব ভয় পেলেন। পাত্রপক্ষের সামনে তার ছেলে ফেটে পড়লে অসুবিধা। তার ছেলে প্রথমেই ফাটলেন না। গলার টাইটা ঢিলে করতে করতে বসলেন তাদের সামনে। আমাকে বললেন, পানি খাবো। তারপর মেহমানদের উদ্দেশ্যে শুধালেন, যে আপনাদের পরিচয়? ছেলের বোন তাদের পরিচয় দিয়ে বললেন, আপনি মেয়ের ভাই তাই তো? হুম। আচ্ছা, এবার সরাসরি বলি, আমাদের আপনার ছোট বোনকে পছন্দ হয়েছে। মেয়েটির বয়স আমাদের ভাইয়ের থেকে অনেক কম মানছি, কিন্তু আপনার ছোট বোন দেখতে শুনতে আমাদের ভাইয়ের সাথে মানাবে। মিষ্টির বিয়ে তো আমি এখন দিব না, তাই এসব বলেও লাভ নেই। আর 1 বছর পরে আপনার ভাই তো আমার শ্বশুরের বয়সের হবেন, তাই চান্সই নেই। আমরা তো মিষ্টিকে নয়, কাননকে পছন্দ করেছি। কথাটা শোনা মাত্র আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি আর চোখে আমার সাহেবের দিকে তাকালাম। তার মুখ কঠিন হয়ে গেছে, চোয়াল শক্ত, দৃষ্টি শানিত। তিনি কড়া স্বরে বললেন, আমি ঘরে আসা মেহমানদের লাথি মারি না, নয়তো আপনাদের মারতাম। সাহস কি করে হলো আমার বউকে আপনার বুইরা ভাইয়ের জন্য পছন্দ করতে? ও আপনার ছোট বোন না? আমার সাহেব আরো ক্ষেপে গেলেন। তিনি খালার উদ্দেশ্যে বললেন, এমন আহাম্মক মানুষদের আমার ঘরে আনেন কেন? যন্ত্রণা যত সব। এখন কি বউয়ের মাথায় নিজের নাম খোদাই করে রাখবো? বলেই তিনি উঠে চলে গেলেন। পাত্রপক্ষরা বেশ লজ্জা পেলেন। মুখ লাল হয়ে গেল তাদের অপমানে। তারা সেই অপমান গিলে মাকে বললেন, আপনার মেয়ের বিয়ে ভালো ঘরে হবে না। ভাইয়ের এমন আচরণে কে বিয়ে করবে? মায়ের অসন্তোষ বাড়ল, কিন্তু সাহেব তার রাগ দেখার অপেক্ষা করলেন না। আমিও সাহেবের পেছনে ঘরে ঢুকলাম। সাহেব তখনও রাগে গজগজ করছেন, টাইটা খুলে বিছানায় ছুঁড়ে পায়চারি করছেন। আমি তার পাশ থেকে উকি দিয়ে বললাম, এত রাগার কি আছে? উনি বুঝেননি হয়তো। এখন সবাইকে তো আঙুল উঁচিয়ে দেখানো যায় না আমি বিবাহিত। ছোট একটা মেয়ে শাড়ি পরে ঘুরছে, তাও বুঝবে না কেন শুনি? গাধা নাকি? এই গাধার ঘরে দিব আমি আমার বোনকে? আমি মিটিমিটি হাসছিলাম। অমনি সাহেব খেকিয়ে উঠলেন, এই হাসি বন্ধ, নয়তো পেয়ারা থেকে পেয়ারা ভর্তা বানাবো। এবার আমি হিহি করে হেসে উঠলাম। সাহেব কিছুক্ষণ কড়া নয়নে তাকালেন অবশ্য, কিন্তু পেয়ারা ভর্তা বানালেন না। দাঁতে দাঁত পিষে বললেন, হিসেব সব জমা রইল, রাতে সুদে আসলে ফেরত দিব আমি। আমার হাসি তবুও থামলো না। আমি খিলখিল করে হাসছি। হাসির দমকে আমি খাটে বসে পড়লাম। আমার হাসিতে বিরক্ত সাহেব আমার দিকে কড়া চোখে তাকিয়ে রইলেন। অতঃপর তিনি আমার কাছে এলেন, নিজের পুরো ঠোঁটটা আমার ঠোঁটে বসিয়ে দিলেন। আমার হাসি, আমার কথা সব শুষে নিলেন। আমি তার ঘামে ভেজা শার্টটা খামচে ধরলাম। এক অদ্ভুত ঘোরে আমি পড়েছিলাম। যখন নিষ্পত্তি মিলল, তখন সাহেব আমার গালে একটা কামড় দিয়ে বললেন, একদম দেশি পেয়ারা, টক। রাতে মা খাবার খেলেন না। সাহেব তার মেয়ের ভালো চান না, সেটাই তার দাবি। সাহেব অবশ্য তাতে খুব একটা গা করলেন না। সোজা ঘোষণা দিলেন, মিষ্টির রেজাল্ট বের হবার পর বুড়ো কেন এরশাদ শিকদারের সাথে বিয়ে দিল আমি কোনো কথা বলবো না। সাহেবের এই ঘোষণাটা মিষ্টি আপুকে খুব ভোগালো, কিন্তু মায়ের জিদে কি আর করার। দুদিন যখন কলেজ ছুটি হলো, দেখলাম কলেজের গেটের উল্টো পাশে রবি ভাই তার সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার গা শিউরে উঠল। আমার ঠিক করা রিকশায় আমি দ্রুত উঠে পড়লাম। তারা তাতো ক্ষান্ত থাকলো না। আমার পিছু পিছু মোটর সাইকেল চালিয়ে আমার বাসার গলি পর্যন্ত এলেন। ভয়ে আমার বুক ছোট হয়ে গিয়েছিল। সেই সাথে নিজের কাপুরুষতার ওপরও ধিক্কার জানালাম। এমনটা পরপর 3 দিন হবার পর আমি সাহেবকে জানালাম, আমি আর পড়াশোনা করব না। সাহেব আমার দিকে তীক্ষ্ণ চোখে চাইলেন। তার চোখের ধারে আমি থিত হয়ে গেলাম। তিনি কোলের থেকে তার ফাইলগুলো রেখে বললেন, কি সমস্যা? আঁকা উকি শিখে কি হবে? চাকরিও তো করার ইচ্ছে নেই, অহেতুক ঝামেলা।
আমি ঘর আর পড়াশোনা একসাথে করতে পারবো না, কষ্ট হয়। সেদিনও মাথা ঘুরাচ্ছিল। এই রোদে ক্লাস করে এসে খুব ক্লান্ত লাগে। আসল সমস্যা কি? আমি শাড়ির আঁচলে আঙুল পেঁচিয়ে অনেক সময় দাঁড়িয়ে রইলাম। সাহেবের কপালে তীব্র ভাঁজ পড়ল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, এই কালকে আমি আনতে যাব, গেটে থাকবো ঠিক 1:30টায়, মনে থাকে যেন। উনি সত্যি সত্যি পরদিন আমাকে নিতে গেলেন। রবি ভাইরা যথারীতি দাঁড়িয়েছিলেন। আমি বের হয়ে সাহেবের শার্টের হাতা টেনে ধরলাম। খুব আস্তে বললাম, ওনারা প্রতিদিন আমাকে ফলো করে। সাহেবের চোখ জোড়া মুহূর্তেই যেন জ্বলে উঠল। তিনি বাঘের ক্ষিপ্র গতিতে রাস্তা পার হলেন। রবি ভাই তখন খুব আয়েসে সিগারেট খাচ্ছিলেন। সাহেব তার সামনে দাঁড়ালেন। রবি ভাই একদলা থুতু ফেলে বললেন, কিরে ফকিনের পোলা। অমনি বাঘের থাবার মতো ঠাটিয়ে চর বসিয়ে দিলেন রবি ভাইয়ের মুখে। রবি ভাই চর খেয়ে বসা থেকে ছিটকে মাটিতে পড়ে গেলেন। আকস্মিক আক্রমণে তার মাথা যেন কাজ করা থামিয়ে দিল। ঠোঁট কেটে গলগলিয়ে রক্ত পড়ছে। মুখের এক পাশ ফুলে উঠেছে। চোখ মেলতে পারছে না সে। সাহেব তার কলার টেনে তাকে নিজের দিকে আনলেন। খুব শীতল স্বরে তাকে হুমকি দিলেন, এরপর থেকে কখনো আমার বইয়ে ত্রিসীমানায় দেখলে তোর আব্বারে শুদ্ধ পুঁতে রাখবো। যে মানুষকে পুলিশ অব্দি ছুতে পারে না, আমার সাহেব তাকে কিনা চর মেরে মুখের মানচিত্র বদলে দিল। আমি হতভম্বের মতো চেয়ে আছি। আমার মাথা ঘোরাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীটা দুলছে। কখন যে সেই দুলুনিতে আমি নিজেকে ডুবিয়ে দিলাম আমার মনে ছিল না। যখন চোখ খুললাম, এক ক্লিনিকের সাদা বিছানাতে শুয়েছিলাম। পাশে নার্স আমার স্যালাইন দেখছিলেন। মধ্যবয়স্কা মহিলা, গোলগাল মুখ। আমার হাতে তখন চিনচিনে ব্যথা। আমি চোখ মেলে নার্সের দিকে তাকাতেই সে আমার দিকে হাসি মুখে চাইলেন। আমি সাহেবকে খুঁজলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। আমি উঠতে গেলে নার্স মৃদু স্বরে বললেন, ওঠো না, এখন খুব সাবধানে থাকতে হবে, অন্তত 3 মাস। আমি ভ্যাবলার মতো চেয়েছিলাম। নার্স হাসি মুখে বললেন, তুমি একা নও, তোমার পেটে একজন বাড়ছে। কথাটা বুঝতে আমার সময় লাগলো। আমি অনেকক্ষণ শূন্য নয়নে তাকিয়েছিলাম। হুট করে আমার বাচ্চা সত্তাটা বড় হয়ে গেল। মাতৃত্ব হয়তো মেয়েদের ভেতরে সবসময় লুকায়িত থাকে। তাই তো নার্সের কথাটা শুনতেই আমার ভেতরে লুকানো মা সজাগ হয়ে গেল। আপনা আপনি ভার হয়ে গেল শরীর, যত্নশীল হয়ে গেল কাউকে সুরক্ষা দিতে। সে হয়তো এখনো একটা ছোট মাংসপিণ্ড, তবু আমার হাত পেটে চলে গেল। মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি সংমিশ্রণ উদিত হলো। আমি কি ভালো মা হব? এর মধ্যে আমার সাহেব ফিরে এলেন। তার চোখ মুখ অত্যন্ত কঠিন। তার মুখভাব দেখে আমার হৃদয় ধক করে উঠল। সাহেব কি খুশি নন আমি মা হতে চলেছি? সংবাদটা শোনার পর থেকে সাহেবের মুখখানা ছিল গম্ভীর। ক্লিনিক থেকে বাসা পর্যন্ত তার চোয়াল ছিল কঠিন। এই কাঠিন্য তার চেহারাতেই সর্বদাই লেগে থেকে, তবে সেদিনের কাঠিন্য যেন মাত্রাতিরিক্ত বেশি ছিল। আমি রিকশাতে তার পাশেই বসেছিলাম। আমার হাত তার বড় বড় হাতের ফাঁকেই ছিল। কিন্তু সাহেব একটা কথাও বলেননি, শুধু সামনের দিকে তাকিয়েছিলেন। আমার মা হবার খবরে সব থেকে বেশি খুশি বোধ আমার শাশুড়ি হয়েছিলেন। আমার ওপর জমে থাকা সকল অসন্তোষগুলো ভুলে তিনি আমাকে সাদরে বুকে জড়িয়ে নিলেন। বহুদিন আমার ওপর যে চাপা ক্ষোভগুলো ছিল, সেগুলো সেদিন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তিনি শুধু বলেছিলেন, অবশেষে আমার বাড়িওয়ালা আসছে। মায়ের উৎসাহকে একেবারে পণ্ড করে তিনি গম্ভীর স্বরে বললেন, এমন আদিক্ষেতা করার কিছু হয়নি। সাহেবের কথাটা আমার কানে উত্তপ্ত গলা শলাকার মতো লাগলো। বাসার গমগমে উত্তেজনা কেমন মিয়ে গেল। মা ধমকের সুরে বললেন, এসব কি কথা মুহাইমিন? ঘরে এত বড় সুখবর আর আদিক্ষেতা করব না? তুই এখন 2 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে যা। ওনাদেরও জানা আমার বাড়িওয়ালা আসছে। সাহেবের কপালে তীব্র ভাঁজ, চোয়াল শক্ত। তিনি সূচক একখানা শব্দ করে বললেন, যন্ত্রণা, যত সব। আমার মনটা কেমন বসে গেল। মস্তিষ্ক জুড়ে একটা কথায় ঘুরপাক খেতে লাগলো, সাহেব খুশি নন। আমার সব আনন্দগুলো তেতো অনুভূতিতে নিঃশেষ হয়ে যেতে লাগলো। বারংবার একটা বোথা ভয় আমাকে কাবু করলো। সাহেব বাচ্চাটি চাননি। আমি যখন ঘরে গেলাম তখন দেখলাম সাহেব জানালার কাছে সিগারেট ফুঁকছেন। ধোঁয়ায় ঘর একেবারে ভরে গেছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওই গন্ধে। আমি প্রথমেই ফ্যান ছাড়লাম। ফ্যানের ক্যাচক্যাচে শব্দে নড়ে উঠলেন তিনি। একটু আর চোখে তাকালেন আমার দিকে।
তারপর হাতে সিগারেটটা পিষে ফেলে দিলেন। বিয়ের পর আমি তাকে ঘরে সিগারেট খেতে দেখিনি। সেদিন হঠাৎ করে কেন এমন ব্যতিক্রম আচরণ করছিলেন আমার মাথায় আসছিল না। সাহেব আমার পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আমি তার শার্টের হাতাখানা টেনে ধরলাম, অবুঝ বাচ্চাদের মতো শুধালাম, আপনি খুশি হননি? তিনি আমার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে রইলেন। তার চোখের ভাষা বোঝার ক্ষমতা সেদিন আমার ছিল না। আজ হলে হয়তো বুঝতাম ওনার ভেতর তখন কি চলছিল। সাহেব আমার হাতটা ছাড়ালেন, গম্ভীর স্বরে আদেশ করলেন, বিশ্রাম করো। মা হবার খবরটি যখন আমি জানতে পেরেছি তখন আমার 9 সপ্তাহ চলে। আমার সন্তানের হার্টবিট চলে এসেছে। আলট্রাসনোগ্রাম করা হলো পরের দিন। একটা বড় ডাক্তারের কাছে সাহেব আমাকে নিয়ে গিয়েছিলেন। তিনি আমাকে অনেক পরীক্ষা দিলেন। পরীক্ষার রিপোর্টগুলো দেখে তাকে খানিকটা চিন্তিত লাগলো। কপালে ঘন ভাঁজ। মহিলার বয়স 45-এর কাছাকাছি। তিনি তার মোটা চশমাখানা খুলে বললেন, বয়সটা একটু কম, ওজন কম, হিমোগ্লোবিন কম, বাচ্চার গ্রোথ তুলনামূলক কম। আমি শুধু বলবো এখন তার যত্ন নিতে হবে, বাকিটা আল্লাহ ভরসা। আমি আর চোখে তাকালাম সাহেবের দিকে। তার মুখভাব ধরতে পারলাম না। অনুভূতি শূন্য, ভাবলেশীন চেহারা। মহিলা আমাকে কড়া সুরে বললেন, শোনো মেয়ে, তোমাকে সাবধান থাকতে হবে। লাফালাফি করা যাবে না, ছোটাছুটি করা যাবে না। মনে রাখবে 3 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট হবার চান্স থাকে। আর তোমার যেহেতু অপুষ্ট শরীর, তাই তোমার ঝুঁকি বেশি। তারপর আমার সাহেবকে কড়া স্বরে বললেন, সে না হয় বাচ্চা, তোমার তো বয়স কম না, কন্ট্রোল নেই নাকি? বাচ্চা আল্লাহর দান, আমিও জানি, কিন্তু মায়ের বয়স আর শরীরের দিকেও তো খেয়াল রাখা উচিত ছিল। জোশ এসেছে তাই বউকে মা বানিয়ে দিলাম, এটা তো পুরুষত্ব না। এখন বউকে খাওয়াও, একটু মোটা করো, আর ভারী কাজ করতে দিবে না। আর ওকে 2 ব্যাগ রক্ত দিতে হবে। ডোনার রেডি করো। সাহেব এই প্রথম শুধু ভ্রু কুঁচকে চোয়াল শক্ত করে বসে থাকলেন। ডাক্তার ম্যাডামের বকা খেয়েও তিনি রাগ করলেন না। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আমি তার হাত ধরে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি সুস্থ থাকব। সাহেব আমার কথার উত্তর দিলেন না। সারাটা রাস্তা তিনি গম্ভীর হয়ে রইলেন। আমি তার হাতটা ধরে থাকলাম বটে, কিন্তু তিনি আমার হাত ধরলেন না। গোলের মুখে ঢুকতেই দেখলাম আমাদের বাড়ির সামনে রবি ভাই এবং ওয়ার্ড কমিশনার দাঁড়িয়ে আছেন। সাহেব রিকশা থেকে নামতে ওয়ার্ড কমিশনার এগিয়ে এলেন। রবি ভাইয়ের দিকে এক পলক আমি চাইলাম। ওনার মুখের মানচিত্র পাল্টে গেছে। মুখের এক পাশ ফুলে গেছে, চোখ খুলতে পারছেন না, কেমন কালচে হয়ে গেছে, ব্যান্ডেজ লাগানো ঠোঁটের কাছে। সাহেব শটান হয়ে দাঁড়ালেন রবি ভাইয়ের সামনে। ভ্রু কুঁচকে ভীষণ রাগী স্বরে ওয়ার্ড কমিশনারকে শুধালেন, রাব্বি ভাই, কি চাই? ভর দুপুরে এখন আমার বাসার সামনে কি কাজ? ওয়ার্ড কমিশনার রাব্বি আহসান সাহেব দাপটে মানুষ। রাজনৈতিকভাবে তিনি বেশ ক্ষমতাধর। তার ক্ষমতার জোর অনেক, সবাই তাকে ভয় পায়। অথচ রাব্বি আহসানের মুখ ছিল কাচুমাচু। আমি অবাক হলাম, তিনি কি সাহেবকে ভয় পাচ্ছেন? সাহেব পকেটে হাত গুজে নির্ভীক দাঁড়িয়ে আছেন। রাব্বি আহসান সাহেবের সামনে একটু নরম স্বরে বললেন, মুহাইমিন, তুমি নাকি রবিকে মেরেছ? হ্যাঁ, আমি যে ওকে মেরে ফেলিনি, আমার স্ত্রীকে উত্ত্যক্ত করার মতো দুঃসাহস দেখিয়েছে। এখন আপনি বলুন রাব্বি ভাই, আমার কি করা উচিত ছিল? আপনি যদি আমাকে শাসাতে এসে থাকেন তো ভুল করেছেন। ভুলে যাবেন না ওয়ার্ড কমিশনার আপনি কিভাবে হয়েছেন। রাব্বি আহসান সাহেবের ঠান্ডা গলা একটু নড়ে চড়ে উঠলেন। রবি ভাইয়ের গালে ঠাটে একটা চড় লাগালেন। ঘাড় ধরে আমার সামনে দাঁড় করিয়ে বললেন, ক্ষমা চা, বল মাফ করে দিন আপা। রবি ভাই তাই করলেন। তার চোখে মুখে তীব্র ভয়। আমি সাহেবের পেছনে লুকালাম। সাহেব আমার অস্বস্তি টের পেলেন হয়তো, তাই কড়া স্বরে বললেন, এসব ন্যাকামি আমার ভালো লাগে না। শুধু আমার বইয়ের 50 কিলোতেও যেন তোমার এই ছাগল চামচা না থাকে। রবি ভাইয়ের মুখ অপমানে লাল হয়ে গিয়েছিল। সাহেব খুব কড়া স্বরে বললেন, আমার শ্বশুর মশাই খুব ছাপোষা মানুষ, তাই তোমার এই চেলার হুমকিতে ভয় পেয়েছিল। আমি মুহাইমিন সরকার, আমি যে এসব চুনোপুটিকে আমলেও তুলি না, একটু বুঝিয়ে দিও। আমার বায়োডাটাটা ওকে পড়িয়ে নিও। রাব্বি আহসান প্লাস্টিকের হাসি মুখে ঝুলালেন। কড়া চোখে রবি ভাইয়ের দিকে তাকাতেই রবি ভাই মিয়ে গেল। রাব্বি আহসান হাত কষলে বললেন, তুমি রাগ ফেলে দাও, আসলে গাধা তো, বোঝেনি। আমি কথা দিচ্ছি, ভাবি কেন, রবি কোনো মেয়েকে আজ থেকে উত্ত্যক্ত করবে না। মনে থাকলে ভালো হয়,
নয়তো কৃপা করার জন্য আমি আছি। আমি খুব অবাক হলাম, রাব্বি আহসানের মতো দাপুটে ক্ষমতাধর মানুষ কিনা সাহেবকে ভয় পাচ্ছে, অথচ সাহেব একজন মধ্যবিত্ত চাকুরিজীবী মানুষ, যার প্রতিদিনের রুটিন ঠিক সকাল 8টায় ঘর থেকে বের হওয়া আর 8টায় ঘরে ঢোকা। এই সামান্য মানুষকে কিনা ওয়ার্ড কমিশনার সাহেব ভয় পান। এই কৌতূহলটা দমিয়েছে মিষ্টি আপু। তার থেকে শোনা, ভার্সিটিতে থাকতে সাহেব রাজনীতি করতেন। উঁচু লম্বা বিধায় তার দাপট আলাদা ছিল। রাগী মানুষ বলে কেউ ঘাটাতো না। মারামারি তিনি বেশ করতেন, সেটাও একটা ভয়ের কারণ। বাবা অসুস্থ হবার পর থেকে তিনি এসব থেকে সরে যান। তবে কাউন্সিলর নির্বাচনে সেবার নাকি বেশ কাজ করেছিলেন, যে কারণে রাব্বি আহসান জয়ী হয়েছে। হয়তো এজন্যই তাকে সমীহ করেন কাউন্সিলর সাহেবের সম্পর্কে এই নতুন তথ্য পেয়ে অনুভব করলাম, আমার সাহেব যেন তেন মানুষ না, উচ্চ পর্যায়ের মানুষ। তাকে আমারও সমীহ করা উচিত। এখন থেকে একটু বেশি বেশি কৃপা করতে হবে। কৃপাধারী হুতুম আমার কাছে হলেও মুহামিন সরকারের নামের ভার অনেক। ডাক্তারের কথা সাহেব বেশ মনোযোগ দিয়ে পালন করছেন। তিনি বাসার জন্য একটা বান্ধা কাজের মেয়ে ঠিক করলেন। নাম নুরির মা। নুরির মা বয়স্ক মানুষ, বয়সটা 50 ঊর্ধ্ব। শাশুড়ি মায়ের কাজের মানুষ খুব একটা পছন্দ নয়। একটা ছোটা ছিল, যিনি সকালে এসে 1 ঘন্টা কাজ করে চলে যেতেন। কিন্তু সাহেব হুকুম করলেন, ঘরে এখন থেকে 24 ঘন্টা কাজ করার মানুষ থাকতে হবে। শাশুড়ি মা তাতে আপত্তি জানালেন, এতক্ষণ রাখার কি দরকার? বইয়ের তো এখনো পেটও বের হয়নি। হয়নি, হবে। বাচ্চার জন্য আধিক্যতা দেখাচ্ছিলে সেদিন, এখন এসব ফুরিয়ে গেল। বাচ্চা যদি চাও, তবে সে যেন ঠিকমতো পৃথিবীতে আসে সেটাও খেয়াল রাখো। আগে জানলে আমি ঝামেলা নিতাম না কাঁধে, কিন্তু এখন যখন ঝামেলা চলে এসেছে, একটু কোঅপারেট করো। কৃপা করে আমার ভোগান্তি বাড়িও না। তোমার বাড়িওয়ালার মাকে সুস্থ রাখো, বাড়িওয়ালা সুস্থ থাকবে। সাহেবের কথায় মা আর কথা বলার সুযোগ পেলেন না। তবে আমার একটা কথা খুব কানে বাজলো, ঝামেলা। আমার বাচ্চা সাহেবের কাছে ঝামেলা? দোষ কি আমার? কৃপা চেয়ে চেয়ে তিনি কি ঝামেলাকে আনেননি? আমার চোখ ঝাপসা হয়ে গেল। মা হবার কারণে বা হরমোনের গোলযোগে আমি কেমন অনুভূতি প্রবণ হয়ে গেলাম। আমার হুটহাট করে মন খারাপ হয়, কান্না পায়, রাগও ওঠে, কিন্তু সেগুলো দেখানোর সুযোগ হয় না। সাহেবের শীতলতা আমাকে পীড়া দেয়। আমি সেই পীড়াটা কাউকে বোঝাতে পারি না। আমি জানি সাহেব আমাদের 4টে প্রাণীকে টানতে টানতে ক্লান্ত। তিনি সেই বিরক্তিটা প্রকাশ না করলেও তার ক্লান্তিটা ঠিক প্রকাশ পেত। কিন্তু তাই বলে নিজের সন্তানের প্রতি অনীহা তৈরি হওয়াটা কি যৌক্তিক? আমি আমার পেটের দিকে চেয়ে থাকলাম। মনে মনে বললাম, তুমি কষ্ট পেও না। তোমার বাবা মুখেই করলা, মনের দিক থেকে রসগোল্লা। আমাকে রক্ত দেওয়া হলো পরের সপ্তাহে। সুই ফোটানোর সময় চোখ মুখ খিচে বসেছিলাম। রক্ত দিয়েছিলেন সাহেবের 2 কলিগ। প্রথম ব্যাগ রক্ত দিতে প্রায় 4 ঘন্টা লেগেছিল। আমার মাথা ঝিমঝিম করেছিল, খাওয়াও নিষেধ। আমি বিছানায় শুয়েছিলাম। আমার পাশে কঠিন মুখে বসেছিলেন সাহেব। আমি তার দিকে চাইতেই তিনি আমার চোখ হাত দিয়ে ঢেকে দিলেন। কড়া স্বরে বললেন, কৃপা করে ঘুমালে ভালো হয়। না, আমি ঘুমাবো না। আমার ঘুম আসছে না। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, তার দিকে ডাগর ডাগর চোখে তাকিয়ে রইলাম। তিনি কপাল কুঁচকালেন, কঠিন গলায় ধমক দিয়ে বললেন, তাহলে আর কি? তাল পাড়া হোক। বলো তো তাল গাছে তুলে দিই। যন্ত্রণা যত সব। আপদ আমার ঘাড়ে ওঠে। আমি থমথমে চোখে তাকিয়ে রইলাম তার দিকে অনেকক্ষণ। তারপর চোখ সরিয়ে নিলাম। আমার কান্না পাচ্ছিল খুব। এত বিশ্রী মানুষের সাথে কেন আমার বিয়ে হয়েছে, সেটাই বারবার মনে হচ্ছিল। নুরির মা মহা আকাম করেছিল। মহিলা মিঠা মিঠা কথায় চুরি করে আমাদের ঘর সাফ করে দিয়েছিল। টের পেয়েছি যখন মিষ্টি আপুর বিয়ের জন্য বানানো গহনা হারালো। মহিলা এরপর থেকে গায়েব। আমার শাশুড়ির রাগ দেখে কে? এই প্রথম তিনি সঠিক ছিলেন আর সাহেব ভুল। তিনি সাহেবকে বেশ কথা শোনালেন। বলেছিলাম, যারে তারে ঘরে ঢুকাস না। বউ প্রেমে অন্ধ হয়ে গেছিস। বাচ্চা কি ওর একার হইছে? ওর বয়সে আমারও বাচ্চা হইছে। আমিও একটা 12 জনের সংসার টানছি। ন্যাকামি জায়গা থাকে না। শোনো মা, একটা কাজের মানুষ গেছে, আমি আরেকটা রাখবো। এখানে এত চিল্লাপাল্লার কিছু হয় নাই। আমি চিল্লাপাল্লা করছি? হ্যাঁ করছো। বাচ্চাটা আমিও চাইনি। অহেতুক একটা ঝামেলা কাঁধে এসে পড়েছে। এমনি একটা গেদা বউ, নিজেকে সামলাতে হিমশিম খায়,
তার ওপর অপুষ্ট, 2 ব্যাগ রক্ত পর্যন্ত দিতে হয়েছে। ভুলটা আমার, আমার সতর্ক হতে হতো। গবেট তো আমি, নিজের পায়ে নিজেই কুড়াল দিয়েছি। এমন সময় জেনেছি যে অ্যাবর্শন করানোরও উপায় নেই, নয়তো আমি এই বাচ্চা নিতাম না। ওই গেদা এই 9 মাস আসলেই পার করতে পারবে কিনা সন্দেহ। এখনো চলাফেরায় কোনো ভারিক্কি নেই, লাফায় লাফায় সিঁড়ি থেকে নামে। আমি তো সারাক্ষণ সামনে পটের বিবি হয়ে থাকতে পারবো না, তাই আমি চাই না কোনো প্রকার রিস্ক হোক। সুতরাং আমি আবার কাজের মানুষ রাখবো। সবাই এক সমান না। তুমি পেরেছো বলে আমার গেদাটাও পারবে সেটা ভাবাই বোকামি, তাই আমার ওপর চলতে যেও না। মা একদম থমকে গেলেন, সেই সাথে আমিও। আমার মনটা বিষিয়ে গেল সাহেবের রুক্ষ কথাগুলোয়। অব্যক্ত অভিমান জমল বুকে, সেই সাথে ক্ষীণ রাগ। সেদিন সাহেব অফিসে যেতে আমি ঘর ছাড়লাম। মাকে বললাম, একটু মার ওখানে ঘুরে আসি। মোহাইমিন জানলে ঘর মাথায় করবে। ওর রাগ তো জানো, আপনি আমার ওপর দোষ দিয়ে দিয়েন। বলবেন অবাধ্য গেদা, কোনো কথা শুনেনি। বাবার বাড়িতে যেতেই মা বাবার যত্নের কোনো কমতি রইল না। আমার মন দ্রবীভূত হলো, জমায়িত চাপা কষ্টগুলো চোখের জলের মতো বের হলো। আমি মাকে জড়িয়ে ঠিক কতটা সময় কাঁদলাম আমার স্মরণ নেই। মা আমার শুকনো মুখ দেখে বললেন, তুই অনেক শুকিয়ে গেছস, জামাই তোর যত্ন নেয় না? আমি ঠিক উত্তর দিতে পারলাম না। যত্ন সে ঠিক নেয়, কিন্তু আদর করেন না। ওই যত্নটা বড্ড রুগ্ন, প্রাণহীন লাগে। মায়ের যত্নে সেই দিনটা আমার খুব ভালো গিয়েছিল। আমি শুকিয়ে গেছি বলে মা ঘন্টা 2 পর পর আমাকে খাওয়াতে লাগলেন। আমার অরুচি ভাব হতো, বমি বমি লাগতো, খেতে পারতাম না। আমার অরুচি দেখে মা সব আমার প্রিয় খাবার রাঁধলেন, তার মধ্যে কিছু খুব একটা খেতে পারলাম না। এমনকি আমার প্রিয় কুমড়োর বড়িটাও অভক্তি লাগছিল, বমি আসছিল শুধু। খেলাম পান্তা ভাত আর শুটকি ভর্তা। শুটকি ভর্তা খেতেই যা একটু স্বাদ লাগছিল। খাওয়া দাওয়া শেষে ক্লান্ত শরীরটা বিছানায় দিতে ঘুমিয়ে গেলাম। সেই ঘুম ভাঙলো রাত 9টায়। তাও মা টেনে তুললেন, চিন্তিত স্বরে জানালেন, জামাই এসেছে। চোখের পাতায় ঘুমের রেশ লেগেছিল। আমার মস্তিষ্ক তখন অকেজো। সাহেব আসার খবরটা ঠিক ধারণ করতে পারলাম না। ফেল করে মায়ের দিকে তাকিয়ে থাকতে মা আমার মাথায় হালকা করে গাঁটটা মেরে বলল, তোর বর আসছে পাগলি। যখন অনুধাবন করলাম তখন আবার চাপ আসে, অভিমানের ভোঁতা যন্ত্রণা চড়া হলো। আমি কঠিন মুখে বসে থাকলাম। আমার হেলদোল না দেখে মা খুব বিরক্ত হলেন। কঠিন স্বরে বললেন, ওঠ, মাথাটা ঘোরাচ্ছে, তুমি যাও, আমি পরে যাব। মাথা ঘোরানোর কথা শুনতে মা খানিকটা ছাড় দিলেন। নরম গলায় বললেন, আচ্ছা তুই বিশ্রাম কর। মা চলে গেলেন। আমি বসে থাকলাম আমার ঘরে। আমার দৃঢ় প্রতিজ্ঞা, ওই বাড়িতে যাব না। কি দরকার কারো বোচা হওয়া? মা হবার অনুভূতিটা আমার জীবনের সব থেকে প্রিয় অনুভূতি। আগে শুধু শুনতাম মাতৃত্ব নারীর পূর্ণতা, কথাটা আমি টের পেলাম যখন আমার ভেতরে একটি প্রাণ এলো। এই প্রাণের জন্য আমি পৃথিবীর বিরুদ্ধেও যেতে পারি, এমনকি সাহেবেরও। আমার সন্তানকে কেউ তাচ্ছিল্য করবে, অবহেলা করবে, সেটা আমি মুখ বুজে সহ্য করব, এমনটা ভাবলে সে ভুল। আমি মন শক্ত করলাম, বারবার নিজেকে শাসালাম। সাহেব বললেই ঢ্যাং ঢ্যাং করতে করতে যাবি না। মিনিট 5-এর মধ্যে আমার ঘরে সাহেব ঢুকলেন। বিধ্বস্ত তার অবস্থা, টাই ঢিলে হয়ে গলায় ঝুলছে, চুলগুলো এলোমেলো, পরিপাটি ইস্ত্রি করা শার্টটা কুঁচকে গেছে, কপালে ঘাম লেপ্টে আছে। খুব ক্লান্ত, পরিশ্রান্ত মুখ। ঘরে ঢুকেই তিনি তীক্ষ্ণ চোখে আমার দিকে চাইলেন। সেই চাহনিতে আমি গা করলাম না, অন্যদিকে মুখ করে বসে রইলাম। তার তীক্ষ্ণ চাহনি আমার গায়ে সূচের মতো ফুটছে, তবু আমি অনড়। তিনি একটা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। আমার পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসলেন হাত পা ছেড়ে, মাথা নিচু করে অনেকক্ষণ শ্বাস ফেললেন। আমি আর চোখে তাকে দেখছি। বাপখানা এমন, যেন আমাকে না দেখতে পেয়ে তার শ্বাস আটকে গিয়েছিল। ঢং। সামনে থাকলে সারাটাক্ষণ আপদ যন্ত্রণা বোঝা বলেন, আর এখন ঢং করছেন যেন তার প্রাণ ওষ্ঠাগত। আমার আরো বেশি রাগ লাগলো, ফলে চোখ সরিয়ে নিলাম। তিনি একটু জিরিয়ে নিলেন যেন, তারপর এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন। গম্ভীর স্বরে শুধালেন, আমাকে না জানি একা একা এখানে আসার কারণ কি? আমি একবার তার কঠিন মুখের দিকে চাইলাম, তারপর নির্লিপ্ত স্বরে বললাম, আমার ইচ্ছে। ইচ্ছে? এই টিং টিঙে শরীর নিয়ে ফড়িং এর মতো লাফাতে লাফাতে বাপের বাড়ি এসে এখন ইচ্ছে দেখানো হচ্ছে?
মানে একটু শান্তি আমাকে দেওয়া যায় না? সবসময় একটা ফাতরামি করতেই হবে? শান্তিই তো দিলাম, আর কি চান আপনি? একা একা এখানে এসে আমাকে শান্তি দেওয়া হয়েছে? খুব কৃপা করা হয়েছে? অবাধ্য গেদা একটা। জামা কাপড় গুছিয়ে এবার কৃপা করে আমার সাথে চললে ভালো হয়। শান্তি দিচ্ছে? যন্ত্রণা, যত সব। আমি তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালাম। আমার ভেতরটা রাগে, অভিমানে, বোথা যন্ত্রণায় তেতো হয়ে উঠল। সাহেবের এই তিক্ত কথাগুলো নেবার ক্ষমতা হারিয়ে ফেললাম। হরমোনের গোলযোগ বা আমার জমে থাকা ক্ষোভ কিছু একটা হয়তো মাত্রা ছাড়ালো। চিৎকার করে উঠলাম মুহূর্তেই। যন্ত্রণা যখন কে বলেছে আমাকে নিতে আসতে? আমি বলেছি? আমি তো আপনার ঘাড়ে চেপে বসেছি। এখন আমার বাচ্চাও। তা বাপু, এত যন্ত্রণা আপনাকে আর নিতে হবে না। আমি আপনার সাথে ফিরছি না। আমি কোনো সংসার করব না আপনার সাথে। আমার বাচ্চা তো আপনার জন্য একটা আপদ, ঝামেলা, বোঝা। নিতে হবে না ওর দায়িত্ব। আমিই পালবো আমার বাচ্চা, তাও একা। আপনি এখনই চলে যাবেন, এখনই। আমার চোখে দাউ দাউ করে জ্বলছিল ক্ষোভের আগুন। আমার এমন রুদ্রমূর্তি রূপে সাহেব যেন একটু হলেও চমকালেন। তার দৃষ্টিতে বিস্ময় ছিল, কিন্তু তিনি তার মুখে প্রকাশ করলেন না। জলদ গম্ভীর কণ্ঠে শুধালেন, যাওয়া হবে না? না। কেন? যে আমার সন্তানকে মূল্য দেয় না সেই মানুষের কাছে আমি থাকবো না। আপনি চামার একটা। আমি চামার? হ্যাঁ, চামারের থেকেও অধম। ছোট লোকেরাও তার বাচ্চাদের জন্য প্রাণ দিয়ে দেয়। আর আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন, অসম্ভব আপনার সাথে থাকা। বলি, বাচ্চাটাকে আমি অন্যের সাথে শুয়ে এনেছি? এটা তো আপনারই বাচ্চা। একটুখানি মায়া হয় না আপনার? পাষণ্ড কোথাকার। অনুভূতি শূন্য চামার আপনি। আমি জলজলে চোখে তার দিকে তাকিয়ে কথাগুলো বললাম। রাগে আমার গা কাঁপছে, চোখে জমেছে অশ্রু, কণ্ঠ কাঁপছে, রাগে নয়, অভিমানের সেই বোথা যন্ত্রণায়। সাহেবের কপালের শিরা দপদপ করছে। তিনি আমার বলা কথাগুলো শুধু আঘাতই পাননি, প্রচন্ড রেগেও গেছেন। কিন্তু সেই রাগটা তিনি প্রকাশ করলেন না, বরং মেঘের মতো ভারী কণ্ঠে বললেন, যে আসেনি তার প্রতি আমার কোনো মায়া নেই, বরং যে আছে তার চিন্তায় আমি আধমরা হয়ে যাচ্ছি। যাকে এখনো দেখিনি, তার জন্য যে আমার সামনে ফড়িং এর মতো লাফায়ে বেড়ায়, তাকে তো হারাতে পারবো না। এই মেয়ে, বয়স কত তোমার? গেদা একটা। মা হওয়া কি বোঝো তুমি? এই 9 মাসে যে কোনো কিছু হতে পারে। শুধু 9 মাসে না, ডেলিভারির সময় হতে পারে, ডেলিভারির পর হতে পারে। শরীরে নেই রক্ত, খাওয়া দাওয়া করতে পারে না, কিছু খেলে বমি করে, আসছে মা হতে। সকালে ক্লান্ত মুখটা দেখলে আমার বুকে ব্যথা হয়, অপরাধী মনে হয়। এই আমার পেয়ারার কিছু হয়ে গেলে আমি কি করব? কোথায় পাবো তাকে? এটা কি সত্যিকারের পেয়ারা যে গেলাম আর কিনে আনলাম? এটা আমার নিজস্ব পেয়ারা। কোনো ধারণা আছে প্রতিটা দিন, প্রতিটা রাত আমার কেমন কাটে? রাস্তায় যখন ভিড়মি খেয়ে উল্টে যেতে দেখলাম, আমার মনে হলো আমার দুনিয়া উল্টে গেছে। ছাগল কোথাকার। দিন রাত একটু ঠুন্না মারতে পারতাম, তাও তো পারি না। যন্ত্রণা, যত সব। আমার রাগ পড়ল না তার কথায়। উল্টো রেগে বললাম, আমি যদি এত গ্যাদা হই তাহলে কৃপা কৃপা করে আমার কাছে আসা হতো কেন? মনে ছিল না এর ফলাফল একটা জীবন হতে পারে? বুইড়া চামার একটা। রাতের বেলা হলে তো হুঁশ থাকতো না। যন্ত্রণা, যত সব। তখন কি জানতাম যে গেদার গর্ভ এত দুর্বল? গেদা এত দুর্বল, একেবারের মতন হারানোর অবস্থা হবে আমার? জানলে ত্রিসীমানাতেও আসতাম না। জানলে কি আমাকে মিট সেফে সাজিয়ে রাখতেন? তিনি ঝুঁকে এলেন, আমার মুখখানা নিজের হাতে নিয়ে ঠোঁট ছুলেন আমার অশ্রুসিক্ত চোখে। এই স্পর্শে আমি কেঁপে উঠলাম। তিনি আমার চোখে চোখ রেখে নরম সুরে বললেন, হ্যাঁ, তাই করতাম। পারলে আমার পেয়ারাকে আমি মিট সেফে তুলে রাখতাম। আমি তার দিকে টলমলে চোখে তাকিয়ে আছি। তার কঠিন মুখখানা আর কঠিন লাগলো না। তিনি অগণিত চুমু খেলেন আমার মুখে। তার বেপরোয়া উষ্ণ ছোঁয়াগুলো আমার জমে থাকা অভিমান, রাগগুলোকে একটু একটু করে গলিয়ে দিল। চোখে জমলো অবাধ অশ্রু। আমি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলাম। আগুনের তাপে যেমন মোম গলে যায়, আমিও সাহেবের আলিঙ্গনে নির্লজ্জের মতো গলে গেলাম। সাহেব আমার মুখখানা আঁচলায় ভরে সেই প্রথমবার নরম গলায় নিজের কথা বললেন। আমার অনুভূতিগুলো জড়ো, আলগা দরদ আসে না। আমার চিন্তা চেতনাগুলো শুধু আমার সামনে থাকা মানুষদের ঘিরে, যাদের প্রতিনিয়ত চোখের সামনে দেখি আমি, শুধু তাদেরকেই চাই। তাই আমার কাছে বাচ্চা থেকে আমার গেদা পেয়ারাটা বেশি জরুরি। বোঝা গেছে কথাটা? আমি কাঁদতে কাঁদতে দলা পাকানো স্বরে বললাম,
আমি যখন বেশি জরুরি, তাহলে আমার সাথে এমন আচরণ করেন কেন? জানেন, শারীরিক যন্ত্রণা থেকে মানসিক যন্ত্রণা বেশি ভোগায়। আমার শরীর খারাপের জন্য আপনিও দায়ী। আপনি আমাকে প্রচুর মানসিক কষ্ট দেন। আপনি আমাকে ভালোবাসেন না, আমি সেটা মেনে নিয়েছি। কিন্তু আপনি যখন আমার বাচ্চাকে যন্ত্রণা, বোঝা, ঝামেলা, আপদ বলেন, আমার বুকে হাহাকার হয়। আপনাকে তখন বিষ লাগে। আমি মোটেই সহ্য করব না কেউ আমার বাচ্চাকে অবহেলা করলে। এটা কি রাস্তার বাচ্চা? ও আমার বাচ্চা, মুহাইমিন সরকারের বাচ্চা। আমি যাব না আপনার সাথে, করব না আপনার ঘর। আমি যদি মরে যাই, আপনি তো আমার বাচ্চাকে রাস্তায় ফেলে দেবেন। তিনি আমার অভিযোগগুলো খুব শান্তভাবে শুনলেন, রাগ দেখালেন না। সেই প্রথম তিনি এতটা শান্ত ছিলেন। আমাদের 11 মাসের সাংসারিক জীবনে সেই প্রথম তিনি আমাকে তার সামনে মেলতে দিলেন। আমার কথা শেষে তিনি আমার চোখ মুছে দিতে দিতে বললেন, তাহলে মরো না, সুস্থ থাকো, আমার কাছে থাকো। কেন থাকবো? ওই বৃষ্টি কথাগুলো শোনার জন্য? আচ্ছা, আর বলবো না, অভ্যাস হয়ে গেছে, মুখ থেকে বেরিয়ে যায়। আর কখনো বলবেন না যে আপনি আমার বাচ্চাকে চান না, সময় থাকলে অ্যাবর্শন করাতেন। এসব কথা আমার পীড়া দেয়, ইচ্ছে করে আপনাকে খুন করে ফেলতে। পাষণ্ড। সাহেব ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন, মাথা নাড়িয়ে বললেন, আচ্ছা, আর বলবো না। এবার কৃপা করে যাওয়া যাক। না। কেন? আমার মায়ের বাসায় ভালো লাগছে, আমি আর যাব না। আপনার ওপর আমার রাগ পড়েনি। আমার ওই বাড়িতে এখন যেতে ভালো লাগছে না। আমার শরীরের সাথে সাথে আমার মনটার যত্ন নিন, আমি সুস্থ থাকব। সাহেবের নরম সত্ত্ব উবে গিয়ে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলেন। মনে মনে হয়তো আমাকে অনেক কথা শোনাতে চাইলেন, কিন্তু দাঁতে দাঁত চেপে তা গিলে নিলেন। শুধু বিড়বিড় করলেন, একটু আহ্লাদ দিলেই মাথায় উঠে ন্যাত্ত করা শুরু হয়েছে। যন্ত্রণা যত সব। আমি তার দিকে চোখ বড় বড় করে বললাম, আবার? আমার শাসানো দেখে সাহেব হতভম্ব হলেন। মুহাইমিন সরকারের থেকে 14 বছরের ছোট গ্যাদা কিনা তাকে শাসাচ্ছে। আমিও সেই সুযোগ ছাড়লাম না। তাকে বাগে পাওয়া তো চারটেখানি কথা না। তিনি চোখ ছোট ছোট করে ধারালো চোখে তাকিয়ে রইলেন। আমি সেই দৃষ্টিকে মোটেই পাত্তা দিলাম না। এটুকু তো জানি, কোথাও না কোথাও পরিবারের সবার মতো আমি সাহেবের চরম দুর্বলতা। সাহেব বাধ্য হলেন সেদিন আমাদের বাড়ি থাকতে। রাতে আমি শুটকি ভর্তা দিয়ে 2-3 লোকমাই খেতে পারলাম। বেশি খেলেই গা গোলায়। সাহেব সেটা আর চোখে দেখলেন। যেহেতু কথা দিয়েছেন, তাই কিছু বলতে পারলেন না। রাতে ঘুমাতে খুব যন্ত্রণা হলো। এপাশ ওপাশ করে আমার ঘুম এলো না। সাহেব আমার চোখের ওপর হাত রেখে ঢেকে দিলেন। গম্ভীর স্বরে বললেন, ঘুমাও। ঘুম আসছে না, দুপুরে অনেক ঘুমিয়েছি। তাহলে চোর পাহারা দাও। আপনি এমন কেন, চামার? একটু ভালোবাসার কথা বলতে পারেন না? নকটামে আমার ভালো লাগে না। কি ভালো লাগে শুনি? বলা যাবে না। কেন? গ্যাদাদের এত জানতে নেই। মা হতে যাচ্ছি আমি। সাহেব মৃদু হাসলেন, অতঃপর আমার গালে একটা কামড় দিয়ে বললেন, মা হলেই কেউ বড় হয় না, গতরে আর বয়সে হতে হয়। পেয়ারার মাথা ভর্তি শুধু পোকাই, বাড়ি গেলে পরিষ্কার করে দিব। সাহেবের সাথে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম টের পাইনি। তবে সাহেবের হয়তো ঘুম এলো না। তিনি সারা রাত শুধু আমাকেই দেখলেন, নীরব, নিশ্চুপ, শান্ত দৃষ্টিতে। প্রেগন্যান্সির যাত্রাটা আমার জন্য খুব কঠিন ছিল। আমার শরীর আমার কল্পনা থেকেও দুর্বল ছিল। শ্বাসকষ্ট নামক ব্যাধি আমাকে কাবু করলো, অথচ এই রোগটি আগে ছিল না আমার। ঘুমাতে পারতাম না। পেট একটু বাড়ার সাথে সাথে ক্লান্তি বাড়ল। শরীর আরো দুর্বল হলো। বাচ্চার গ্রোথ ছিল কম। পেটে ব্যথা হতো। আমি খেতে পারতাম না। আমার অরুচি হতো, বমি হতো। এমনকি পানি খেলেও বমি করতাম। একটা সময় কলের কাছে বসে থাকতাম ক্লান্ত শরীর নিয়ে। সেটাকে টেনে তোলার ক্ষমতাও ছিল না। মিষ্টি আপু আর সাহেব ছিলেন আমার একমাত্র ভরসা। সাহেবের ঘুম কেড়ে নিলাম আমি। দেখা যেত প্রায় রাত তার জেগে থাকতে হতো। তখন ছিল জ্যৈষ্ঠের গরম। বিদ্যুৎ থাকতো না রাতে। আমি ছটফট করতাম। সাহেব আমাকে তালপাখা দিয়ে বাতাস করতেন। তিনি টু শব্দ করতেন না। কপালে থাকতো প্রগাঢ় ভাঁজ। সেই ভাঁজের অর্থ আমার জানা ছিল না। খুঁজতেও চাইতাম না। মুড়ির মতো ওষুধ খাওয়ার পর এত কিছু আর ভালো লাগতো না। বাবার বাড়িতে আমাকে যা কথা সাহেব দিয়েছিলেন তা তিনি রাখলেন। একটিবারের জন্য ঝামেলা, আপদ, যন্ত্রণা এসব শব্দ ব্যবহার করলেন না।
খুব আহ্লাদ করতেন তাও না, কিন্তু চেষ্টা করতেন যেন আমার কোনো অসুবিধা না হয়। আমার কাজ করা নিষেধ ছিল। সিঁড়ি বাইতে পারতাম না বলে আমাকে নিয়ে তিনি নিচের ছোট ঘরটাতে চলে এলেন। এই ঘরটা আমার ঘরের মতো সুন্দর না, খুব ছোট। আমি একটু জেদ করে বলেছিলাম, এই পচা ঘরে আমি থাকবো না। ডাক্তার সিঁড়ি বাইতে মানা করেছে, শ্বাসকষ্টে তো প্রাণ ওষ্ঠাগত হয়। আপনি কোলে করে উঠাবেন, নামাবেন। সাহেব আমার দিকে চরম বিরক্তি নিয়ে চাইলেন। বিড়বিড় করে বললেন, নকটামি যত সব। আমার হাসি পেত ওনার রাগী মুখটা দেখে, তবে মাঝে মাঝে একটু মায়াও হতো। তখন তার কোলে চড়ে বসতাম, নির্লজ্জার মতো তাকে চুমু খেতাম। তিনি কিছু বলতেন না, আমার চুমু খেতেন। আমার বাচ্চা মতো তিনি যেন হাল ছেড়ে দিয়েছেন। এর মধ্যে বাসায় অনেক কিছু পরিবর্তন হলো। মাহমুদ ইন্টার পরীক্ষা দিল। অদ্ভুত হলেও সত্য, সে 5 বিষয়ে লেটার পেল। সাহেব সিদ্ধান্ত নিলেন তাকে আর্মিতে দিবেন। যে ছেলে ইন্টারে বকতে পারে সে ভার্সিটিতেও ভেসে যাবে। কড়া নিয়মের মধ্যে থাকলে তার জীবন ভিন্ন হবে। আর্মিতে ভর্তি হওয়া চারটেখানে কথা না। মাহমুদের দৈহিক উচ্চতা বা ওজন ঠিক থাকলেও শারীরিক কসরত করার ক্ষমতা বেশি ছিল না। একদিন দৌড়ে সে 3 দিন বেহুশ থাকতো। মা তার ছোট ছেলের লেদা পেদা হাল দেখে খুব চিন্তিত হলেন। সে আমার থেকে ছোট, অথচ তার প্রতি সাহেব লোহার মতো কঠিন। সাহেব অবশ্য তাতে খুব একটা গা করেননি। মায়ের মতের বিরুদ্ধে মাহমুদকে এক প্রকার কাঠের মতো সোজা করে রাখলেন। তৈরি করলেন আর্মির কঠিন পরীক্ষার জন্য। আর্মিতে ভর্তি হতে হলে মানসিক এবং দৈহিক সকল প্রকার সক্ষমতা থাকতে হয়। মাহমুদকে তিনি 3 মাসের মধ্যে সেভাবেই তৈরি করলেন। মাহমুদের ইচ্ছে ছিল ক্রিকেটার হবার। সে খুব ভালো ওপেনার হবার যোগ্যতা রাখত, কিন্তু সাহেবের ভয়ে কখনো বলেইনি। আজ যখন তাকে জিজ্ঞেস করি, কি কর্নেল সাহেব, তামিমদের দেখে আফসোস হয় নাকি? আজকে আপনিও কিন্তু সেলিব্রিটি হতে পারতেন। মাহমুদ হেসে বলে, রাখো তো ভাবি। নাসিরের মতো হয়তো অকেজো কোথাও পড়ে থাকতাম। যা হয়েছে ভালোই হয়েছে। ক্ষণে ক্ষণে সেলুট পাওয়াটাও মন্দ লাগে না। তবে হ্যাঁ, ওই জীবনে ভাইয়াকে খুব গাল্লাতাম। একবার তো চেয়েছিলাম পালিয়ে চলে আসি। অমানবিক সেই যাত্রা। উফ। মা হয়তো এ কারণেই তার ছেলের জন্য কাঁদতেন। ছেলে যখন বহু মাস পর ফিরত, তিনি পাগলের মতো করতেন যেন ছেলেটা তার একটু যত্ন পায়। সে লেদা পেদা মাহমুদ এখন কর্নেল। তার ক্যান্টনমেন্টে গেলে আমাদের শাহী আপ্যায়ন করা হয়। যদিও সাহেব যান না, তার ভালো লাগে না। তিনি দূর থেকেই তার ভাই বোনদের সুখ দেখেন। মুখে না প্রকাশ করলেও তিনি যে আনন্দ পান সেটা বোঝা যায়। গল্পে ফিরি। আমার গর্ভাবস্থায় আরো একটি ঘটনা ঘটে। তা হলো মিষ্টি আপুর বিয়ে। মিষ্টি আপুর রেজাল্ট বের হতেই মা এবং আমার খালা শাশুড়ি উঠে পড়ে লাগেন তার বিয়ের জন্য। মিষ্টি আপুর রং চাপা, এ কারণে তার বিয়ে দেবার এত তাড়া। এবার অবশ্য একটা বড় ঘরের ভালো ছেলে আনা হলো। ছেলের নাম শাহনেওয়াজ। শাহনেওয়াজ সাহেব মানুষটি ছিলেন অত্যন্ত ভালো। তিনি মিষ্টি আপুকে তার মতোই পছন্দ করলেন। মিষ্টি আপুর থেকে 8 বছর বড় ছিলেন তিনি। সাহেব এবার আপত্তি করতে পারলেন না, কারণ মিষ্টি আপু বলেছিলেন তিনি চাকরি করবেন না, তার ভালো লাগে না। পাত্রপক্ষ এলেন এক বৃহস্পতিবার বিকালে। আমি শুধু চেয়ে চেয়ে দেখছিলাম। সাহেব আমাকে লাফালাফি করতে বারণ করেছেন। সে কারণে কিছুই আমার করা হয়নি। আমার পেট তখন বাড়ন্ত। 7 মাস চলমান। শরীরটা প্রচন্ড দুর্বল। মাঝে মাঝে পেটে ব্যথা, অস্থির হয়ে যায়। মাঝে মাঝে পেট শক্ত হয়ে আসে। ডাক্তার আমাকে একটুর জন্য বেড রেস্ট দেননি। তবু আমার উৎসাহের কমতি রইল না। সেই বাড়ন্ত পেটের ওপর শাড়ি জড়িয়েছিলাম। সাহেব বিরক্ত নিয়ে আমার দিকে চাইছিলেন। একবার তো বলেই দিলেন, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ভালো হয়েছে। বিয়ে কি প্রতিদিন হয়? আপনার মতো মানুষ বুঝবে কি করে হুতুম? বেশি ওরা হচ্ছে না? কি করবেন উঠলে? আমার বডিগার্ড আসছে, বুঝলেন? সাহেব আর কিছু বললেন না। পাত্রপক্ষ চলে এসেছে। মিষ্টি আপুকে সেদিন খুব মিষ্টি লাগছিল। শুধু মুখটা ছিল মলিন, যেন চাপা বিষাদ তাকে কাবু করে ফেলেছে। ও বাড়ির মা, চাচি, ফুফুর সাথে শাহনওয়াজ সাহেবও সেদিন এসেছিলেন। তিনি আগামী শুক্রবার বিয়ের প্রস্তাব দিলেন। মা রাজি হয়ে গেলেন। সাহেব কিছু বলতে চাইলেন, কারণ খুব তাড়াহুড়ো হচ্ছিল, কিন্তু মায়ের সামনে সুযোগ পেলেন না। শাহনওয়াজ সাহেব বললেন, আমার খুব আড়ম্বরপূর্ণ বিয়ে ভালো লাগে না। তাই ভাইজান, আপনি খুব একটা প্যারা নিয়েন না। অবশেষে ঠিক হলো, মিষ্টি আপুর বিয়ে হবে।
শুক্রবার, কিন্তু বৃহস্পতিবার রাতে আমার হাতে একটা চিঠি পড়ল। চিঠিটা ছিল মিষ্টি আপুর। আদনান ভাইকে লেখা এক পাতার একটা চিঠি, যার প্রথম বাক্য, আমাকে ক্ষমা করবেন আদনান ভাই। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।